আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই ক্লাসে। তো স্টুডেন্ট, গতকালকে আমি তোমাদেরকে বলেছিলাম আজকে একটা স্পেশাল ক্লাস নেব, এবং এই ক্লাসটা কিসের উপরে? এই ক্লাসটা তোমাদের পাঠ্য বইয়ের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, পার্টিকুলারলি সহপাঠের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এবং সেটা হচ্ছে লাল সালু। আমাদের বইতে তোমার হচ্ছে সহপাঠে দুটো জিনিস রয়েছে, একটা হচ্ছে উপন্যাস এবং আরেকটা হচ্ছে তোমার নাটক। এইখানে আজকে আমরা তোমাদের পাঠ্য বইয়ের যে উপন্যাস লাল সালুটা রয়েছে সেই লাল সালু নিয়ে কথা বলবো। আমাদের পেইড ব্যাচে আমরা ইতিমধ্যে লাল সালু ক্লাসটা কিন্তু করেছি, এবং আমরা সেখানে এমন সব টেকনিক ইউজ করে পড়েছি যাতে করে একজন স্টুডেন্টের লাল সালুটা প্রপারলি যদি হচ্ছে গিয়ে সে পরীক্ষার আগের রাতে একদম টপ টু বটম যদি সে নাও পড়ে, অ্যাটলিস্ট আমাদের ক্লাসে যে সিস্টেমগুলো আমরা দেখিয়েছি সেই সিস্টেমগুলো যদি একজন স্টুডেন্ট অ্যাটলিস্ট মাথায় নিয়ে পরীক্ষা হলে যায়, তার কিন্তু আর আপাতত কোনো সমস্যাই হবে না। তার মানে এক বাক্যে যদি হচ্ছে গিয়ে আমি চিন্তা করি, আমরা এখানে লাল সালু উপন্যাসের একদম পোস্টমর্টেম আমাদের পেইড ব্যাচে করার চেষ্টা করেছি। বাট তোমাদের জন্য একটাই রিকোয়েস্ট, তোমরা যারা আমাদের আজকের এই ক্লাসের পরে আমাদের হলো কোর্সে ভর্তি হবা, তোমরা কিন্তু খুব দ্রুতই হলো এই ক্লাসের হচ্ছে আর্কাইভ ক্লাসটা পেয়ে যাচ্ছ। পাশাপাশি আগামী রবিবার রাত 10টায় পেইড ব্যাচের স্টুডেন্টদের জন্য কিন্তু লাল সালুর উপর একটি কিউএনএ সেশন রয়েছে, কোশ্চেন আনসার সেশন রয়েছে। তোমাদেরকে রিকোয়েস্ট করব, যারা তোমাদের মধ্যে আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট না, তারা এখনই ভর্তি হয়ে যাও। ভর্তি হলে রোববারের কিউএনএ সেশনটা পাবা, আর রোববারের কিউএনএ সেশনটা তুমি যখন পাচ্ছ, তখন কিন্তু তুমি তোমার জায়গা থেকে লাল সালু থেকে তোমার যতগুলা প্রশ্ন আছে সব প্রশ্ন কিন্তু সমাধান করতে পারবা। তো এই ছিল মোটামুটি শুরুর দিকের কথাবার্তা। এবার আসো আমি একটু নিজের ইন্ট্রোডাকশনটা দিই। আমি হচ্ছে কি তোমাদের ফারসিম ভাইয়া। আমি 10 মিনিট স্কুলে গত 6 বছরের বেশি সময় ধরে আসলে বাংলা পড়াচ্ছি, এবং তার পাশাপাশি ঢাকা ইউনিভার্সিটি থেকে আমি হচ্ছে কি আমাদের অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি। সো এই একটা জায়গা থেকে আমার যে 6 বছর ধরে তোমাদের বাংলা পড়ানোর একটা অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতার আলোকে আজকে তোমাদেরকে একটা কথা বলতে চাই। সে কথাটা হচ্ছে, তোমরা যারা শুরু থেকে মনোযোগ সহকারে বাংলা পড়বা, তারা কিন্তু একদম শেষে যে বাংলায় আর এ প্লাস মিস করবা না। বেশিরভাগ স্টুডেন্টই মনে করে বাংলা আমার মাতৃভাষা, লাস্টে গিয়ে পড়বো হয়ে যাবে। বাট জিনিসটা তো সহজ না। কারণ এই যে দেখো, একটা উপন্যাস, এতটা তোমার বড় উপন্যাস, তো 60-70 পেজের একটা উপন্যাস, সেটা পড়ে রেখে সবকিছু মনে রাখার মতো যে অবস্থা, ওটা কিন্তু একজন স্টুডেন্টের থাকে না। তাই আমার যে 6 বছরের পড়ানোর অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতার আলোকে তোমাদেরকে একটা কথাই বলি, বাংলায় ভালো করার মূল মন্ত্র মূলত একটাই। সেটা কি? এটা হচ্ছে শুরু থেকে পড়তে হবে, সঠিক গাইডলাইন নিয়ে পড়তে হবে। ওকে, সো মাহাদি জয়েন করেছে আমাদের সাথে, তারপর হচ্ছে কি আইরিন সুলতানা জয়েন করেছো, তারপর হচ্ছে কি বলে নাফিসা আনজুম জয়েন করেছে আমাদের সাথে, এরপরে পাচ্ছি ইসমান জাহান ইনান জয়েন করেছে আমাদের সাথে, উম্মে হাবিবা জয়েন করেছো, তন্নি জয়েন করেছো, আমিনুর রহমানও আমাদের সাথে জয়েন করেছো। ওকে, সো মোটামুটি অনেকে যেহেতু আমাদের সাথে জয়েন করেছো, আসো আমাদের যে মূল উপন্যাসটা রয়েছে, মূল উপন্যাসের ভিতরে আমরা আস্তে আস্তে ঢুকে যাই। আচ্ছা, তোমাদেরকে আজকে একটা মজার কথা বলবো। সেই মজার কথাটা বলার আগে একটু কাইন্ডলি কমেন্টে জানাও, আজকের আগে তোমরা কারা কারা লাল সালু উপন্যাস একদমই পড়ো নাই, তারা একটু কমেন্টে বলা যে ভাইয়া আমি পড়ি নাই। অনেস্ট রিভিউ দাও, কারা লাল সালু পড়ে নাই। অনেস্টলি বলো যে ভাই আমি পড়ি নাই। আমি তো আর পড়া দিই নাই তোমাদেরকে, পেজ বেসিস স্টুডেন্টদেরকে পড়া দিয়েছি, ওদের কেসটা ভিন্ন, বাট তোমাদেরকে তার কোনো পড়া দেই নাই। অনেস্টলি বলো যে ভাই আমি পড়ি নাই। জাহিদ খান পড়ে নাই, মাকসুদুর রহমান পড়ে নাই, ঝুমুর পড়ে নাই, মন্দিরা পড়ে নাই, নাফিসা পড়ে নাই, নিপুণ পড়ছি বাট বুঝি নাই, মাহমুদ পড়ে নাই, ইসমাত, আশিক, নার্গিস, পূর্ব, রহমান, শাহ, নির্জনা, রীতা, তাসমিয়া, জামশেদ, ওরা সবাই বলতে হচ্ছে কি পড়ি নাই। ওকে, ঠিক আছে, আচ্ছা ডান। এইবার তোমাদেরকে একটা কথা বলি, আমরা আমাদের পেইড ব্যাচে লাল সালু 3 ক্লাসে পড়িয়েছি। কয় ক্লাসে পড়াইছি?
3 ক্লাসে। আজকে আমরা একটা 1 ঘন্টার ক্লাস দিব, এই যে 6:30 থেকে 7টা, 7:30, 7:40 এই পর্যন্ত। এই 1 ঘন্টার ক্লাসে লাল সালু উপন্যাসটা আমরা সম্পূর্ণরূপে শেষ করে দিব। জাস্ট একটাই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, সেই রিকোয়েস্টটা হলো ক্লাসের মধ্যে তোমরা হচ্ছে মানে বেশি স্প্যাম করবা না আর হইচই করবা না। যদি তোমরা অ্যাটলিস্ট এই জিনিসটা নিশ্চিত করো, আজকে মোটামুটি লাল সালুটাকে একটা সামারাইজড ভার্সনে তোমাদেরকে দিতে পারবো। ঠিক আছে, তাহলে চলো আর দেরি না করে আমরা মূল যে ক্লাস রয়েছে মূল ক্লাসের মধ্যে ঢুকে যাই। তো সৈয়দ ওয়ালিউল্লাহর কথা বলা হচ্ছে, তিনি বাংলা কথা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রূপকার, জীবন সন্ধানী ও সমাজ সচেতন এই সাহিত্য শিল্পী। চট্টগ্রাম জেলার ১৬ শহরে ১৯২২ সালের ১৫ই আগস্ট এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা নিবাস ছিল নোয়াখালীতে। এটি একটু মনে রাখা জরুরি, তার পিতা নিবাস কোথায় ছিল, এখান থেকে মূলত এমসিকিউ আসে যে সৈয়দ ওয়ালিউল্লাহর পিতা নিবাস কোথায় ছিল, হচ্ছে নোয়াখালীতে। তার পিতা সৈয়দ আহমদুল্লাহ ছিলেন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। বাংলার বিভিন্ন অঞ্চলে পিতার কর্মস্থলে ওয়ালিউল্লাহর শৈশব, কৈশোর এবং যৌবন অতিবাহিত হয়। এখানে একটা ক্যাচ আছে, ক্যাচটা হচ্ছে পিতার কর্মস্থলে ওয়ালিউল্লাহর শৈশব, কৈশোর ও যৌবন অতিবাহিত হয়। ওয়ালিউল্লাহর সিনারিওটা কিছুটা আমার মায়ের মতো, তার কারণ আমার নানা মানে আমার মায়ের যে আব্বা, উনি ছিলেন বাংলাদেশ পাট মন্ত্রণালয়ের অফিসার। সো পাট মন্ত্রণালয়ের অফিসার হওয়ার কারণে দেখা গিয়েছে যে উনি সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঘুরেছেন, রাজশাহী, চট্টগ্রাম, সিরাজগঞ্জ, রংপুর, পাবনা, তারপর হচ্ছে বরিশাল, গাজীপুর, সারা বাংলাদেশে বিভিন্ন বিভিন্ন জায়গায় তিনি গিয়েছেন এবং তার পরিবারও তার সাথে বেসিক্যালি হচ্ছে তোমার গিয়েছিল। তা আমার মায়ের মোটামুটি সারা বাংলাদেশে ঘোরা হয়েছে। একইভাবে সৈয়দ ওয়ালিউল্লাহর বাবার কাজের জন্য ওয়ালিউল্লাহ বিভিন্ন জায়গায় ঘুরেছেন। এতে করে ওয়ালিউল্লাহর ভেতরে একটা অদ্ভুত জিনিসের সৃষ্টি হয়। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে ওয়ালিউল্লাহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষদের আচার আচরণ, তাদের বৈশিষ্ট্য, তাদের জীবন যাপনের তরিকা, তারা কিভাবে হলো কাজ করে, কিভাবে তাদের সংস্কৃতিটাকে গড়ে তোলে, এই সকল ব্যাপারে জেনেছিল। ফর এন এক্সাম্পল, আমরা যারা ঢাকায় থাকি, আমাদের সংস্কৃতির সাথে যারা গ্রামীণ অঞ্চলে থাকে তাদের সংস্কৃতির আসলে বেজায় পার্থক্য রয়েছে। আমরা যারা আবার চট্টগ্রাম অঞ্চলে থাকি তাদের সংস্কৃতির সাথে সিলেট অঞ্চলের সংস্কৃতি কিন্তু বেজায় পার্থক্য রয়েছে। চট্টগ্রামের মধ্যে একটা চাটগাইয়া ভাব থাকে, আবার সিলেট অঞ্চলের মধ্যে একটা তোমার যেহেতু ওখানে চা তোলা বা চা পাতা সেন্ট্রিক কাজ হয় এবং হলো সেখানে অনেকগুলো পীরদের মাজার রয়েছে, তো সেখানে আসলে ধর্মীয় যে একটা ভাব গাম্ভীর্য সেটা হলো কে বিদ্যমান। আবার আমরা যদি রংপুরের দিকে যাই, সেখানে দেখা যায় মঙ্গা পীড়িত অঞ্চলে তার নানা রকম খরা বা নানা রকম প্রাকৃতিক দুর্যোগের শিকার হয় দেখে তারা আসলে ওই ধরনের ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য নিজেদের মধ্যে ধারণ করে। সো ওয়ালিউল্লাহ যে জিনিসটা হয়েছে, তিনি সারা বাংলাদেশে ঘুরেছেন। এভাবে ঘোরার কারণে তিনি বাংলাদেশের সকল অঞ্চলের মানুষদের যে বৈশিষ্ট্য, সে বৈশিষ্ট্য সম্পর্কে 100 ওয়াকিবহাল ছিলেন। এবং এই ওয়াকিবহাল থাকার কারণে তিনি যখন কোনো একটা উপন্যাস লিখতেন, সে উপন্যাসের মধ্যে ওই তাদের যে সাংস্কৃতিক বিষয়গুলা ওগুলাকে ইনজেক্ট করতেন। এবং ওইগুলো ইনজেক্ট করার জন্য দেখা যায় যে তার বেশিরভাগ উপন্যাসই খুবই সমাদৃত হয়েছিল। কেন সমাদৃত হয়েছিল? কারণ সেগুলো সরাসরি মানুষের কথা বলে। সেগুলো সরাসরি মানুষের কথা বলে। একজন মানুষ কিরকম কি করে, তার বৈশিষ্ট্য কি, এই সকল কারণে সেগুলো আসলে কি করে, মানুষের কথা বলে। সো গেল। এরপর থেকে সাংবাদিকতার সূত্রে কলকাতা সাহিত্য মহলে পরিচিত হয়ে ওঠে ইত্যাদি ইত্যাদি নানা রকম কথাবার্তা ইত্যাদি রয়েছে। সো দেখো এখানে তোমার তার ব্যাপারে আরো বেশ কিছু ইনফরমেশন রয়েছে ডিরেক্ট বইয়ের থেকেই নেওয়া। সো তোমরা বইয়ের থেকে এগুলো হলে পড়ে নিতে পারবা। তার ব্যাপারে একটা ইম্পর্টেন্ট তথ্য জানতে হবে। 1971 সালে 10 অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। 1971 সালে যখন মুক্তিযুদ্ধ চলছিল তখন তিনি আসলে ফ্রান্সের প্যারিসে অবস্থান করছিলেন। ফ্রান্সের
ফ্রান্সের প্যারিসে অবস্থান করছিলেন এবং সেখানে থেকেই কিন্তু আসলে তিনি নানান রকম ডিপ্লোম্যাটিক দায়িত্বে নিয়োজিত ছিলেন এবং দেখা যাচ্ছে যে সারা বিশ্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সৃষ্টির পেছনে এই মানুষটা খুবই গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করেছেন এবং সবার লাস্টে হচ্ছে কি আমরা দেখি তিনি হলো 1971 সালের 10 অক্টোবর প্যারিসে অবস্থানকালীন সময় মৃত্যু বরণ করেন। দ্যাটস ইট। উপন্যাসের পরিচিতি আমরা মোটামুটি শিখে ফেললাম। আমার মনে হয় না এটা নিয়ে কারো কোনো সমস্যা রয়েছে। তোমাদেরকে এবার যে ইম্পর্টেন্ট জিনিসটা শিখাবো এবং এখান থেকে আসলে আমরা লাল সালু উপন্যাসের বাকি যে ফ্যাক্টর গুলো রয়েছে সে ফ্যাক্টর গুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করব। ওকে, ডান। ঔপন্যাসিক পরিচিতি নিয়ে বিশ্বাস করি কারোর তেমন একটা সমস্যা নাই। এবার আসো আমরা মূল যে সাহিত্যটা রয়েছে মূল সাহিত্যের মধ্যে ঢুকি। তোমাদের কারোর কি এই আইডিয়া আছে একটা উপন্যাস এক সেকেন্ড, তোমাদের কারোর কি একটা আইডিয়া আছে একটা উপন্যাস কিভাবে সৃষ্টি হয়? একটা উপন্যাস কিভাবে সৃষ্টি হয়? কারোর কোনো আইডিয়া আছে একটা উপন্যাস কিভাবে সৃষ্টি হয় বা একটা উপন্যাস কিভাবে তৈরি হয়? তন্নি বলতেছে আছে, কিভাবে বলো তন্নি? তন্নি বলো একটা উপন্যাস কিভাবে তৈরি হয় বলো তো তন্নি। আচ্ছা, পরশ বলতেছে না, নাই। আচ্ছা, কেউ কি জানো একটা উপন্যাস কিভাবে তৈরি হয়? না। ওকে, আচ্ছা, ঠিক আছে। মানুষের জীবন কাহিনী থেকে বৃষ্টি খুব সুন্দর ট্রাই করছে। হ্যাঁ ঠিক আছে, সত্যি কথা, বাট এখানে একটা ফ্যাক্টর আছে। আচ্ছা, অনেকেই তোমরা জানো না। আচ্ছা, আমি তোমাদেরকে একটা ফ্যাক্ট বলি। সে ধরো একটা উপন্যাস, আচ্ছা আমি খুব প্রাউড একজনের উপরে তোমাদের ব্যাচের, তার নাম হচ্ছে বৃষ্টি। বৃষ্টি, সো প্রাউড অফ ইউ। কেন প্রাউড অফ ইউ এটা আমি বলতেছি, তোমার নামটাকে বোর্ডে লিখে রাখলাম, ঠিক আছে? এই হচ্ছে মূলত তোমার একটা উপন্যাস, ঠিক আছে? এই উপন্যাসে আমরা অনেকগুলা ছোট 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 গল্প দেখবো, ঠিক আছে? ফর এন এক্সাম্পল, আমি প্রত্যেকটা গল্পের নাম দিলাম। গল্প 1, গল্প 2, গল্প 3, গল্প 4, গল্প 5, গল্প 6, গল্প 7, গল্প 8। ফর এন এক্সাম্পল, একটা উপন্যাসের ভেতরে এই ধরনের 8টা গল্প থাকে। গল্পের বা ছোট গল্পের বৈশিষ্ট্য কি? ছোট গল্পের বৈশিষ্ট্য, একটা জিনিস শুরু হবে, স্টার্ট হবে, ওটার এন্ডটা হইতেও পারে নাও হইতে পারে। এটা হচ্ছে ছোট গল্পের বৈশিষ্ট্য। শেষ হইয়াও হইল না শেষ, এরকম একটা বিষয়। উপন্যাসেও এই ধরনের শেষ হইয়াও হইল না শেষ টাইপের ছোট গল্প থাকে এবং প্রত্যেকটা যে তোমার গল্প আছে প্রত্যেকটা গল্পকে একটা উপসংহারে এনে শেষ করা হয় এবং এই যে উপসংহারটা, এই উপসংহার দিয়ে শেষ করা হয়, তখন ওটা আসলে একটা উপন্যাসে পরিগণিত হয়। এবার বৃষ্টি যে কথাটা বলছে, যার কারণে নামটা আমাদের স্মার্ট বোর্ডে লিখছি, সেই কথাটার অ্যান্সার দিই। বৃষ্টি বলছে যে ভাইয়া মানুষের জীবনের গল্প বলে। বৃষ্টির কথাটা বলতে গেলে শতভাগ সঠিক। এই যে আমি বললাম না একটা উপন্যাসের মধ্যে এই ধরনের ছোট ছোট অনেকগুলা হচ্ছে গল্প থাকে, আমরা বললাম না এই যে একটা উপন্যাসের মধ্যে ছোট ছোট আমরা এতগুলা গল্প দেখতে পাচ্ছি, সেই প্রত্যেকটা গল্পের মধ্যে, সেই প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি গল্পের মধ্যে তোমার যে বৃষ্টি যে কথাটা বলছে মানুষের জন্য কথা বলার বিষয় হয়, সেটা বেসিক্যালি এখানে হচ্ছে। ওকে, সো ক্লিয়ার আমরা বিষয়টা?
একটা গল্প, একটা উপন্যাস। উপন্যাসের মধ্যে মানুষের জীবনের নিয়ে অনেকগুলা 8টা 9টা 10টার মতো হচ্ছে গল্প থাকে, এবং ওই গল্পটা একটা নির্দিষ্ট উপসংহারে এসে মিলিত হয়। মানে সবগুলা গল্পের, এই সবগুলা গল্পের একটা একটা হলো কি তোমার উপসংহার আছে। এই উপসংহার যেটা, এইটাকে কেন্দ্র করেই হচ্ছে আমার কি তৈরি হয়, এটাকে কেন্দ্র করে আমার একটা উপন্যাস তৈরি হয়। আমরা কি সবাই বুঝতে পারছি বাবারা উপন্যাস কিভাবে তৈরি হচ্ছে? এনি ডাউট? স্টুডেন্টস কারো ডাউট আছে? ওকে, কারো ডাউট আছে? আচ্ছা, আই থিঙ্ক ক্লিয়ার। এবার এই যে তোমার একটা উপন্যাস, এই উপন্যাসের এই তোমার 6টা বৈশিষ্ট্য থাকে। 6টা বৈশিষ্ট্য থাকে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে প্লট বা আখ্যান। আচ্ছা, তোমরা বলতে পারো যে ভাই পড়াবেন লাল সালু, আছে মজিদ, আছে ব্যাপারী, আছে হচ্ছে গিয়ে তোমার রহিমা, আছে মজিদের আরেকটা বউ জমিলা, এদের নিয়ে কথা বলবেন, তা না আপনি কি একটা উপন্যাস কেন রচনা হয়, এই হয় সেই হয়, এইসব কথাবার্তা হইলো বলতেছিলেন, মানে ব্যাপারটা তো বুঝলাম না। ওকে, সো মূল ফ্যাক্টরটা হচ্ছে, হ্যাঁ এখন আমি এই যে তোমার এই স্লাইডটা হইলো পড়াচ্ছি, এই স্লাইডটা মোস্টলি তোমাদের হচ্ছে কি কোথাওই লাগবে না, বাট উপন্যাসটা পড়ার সময় তোমার মানুষ হারায় যাবে, যেমনি অন্ধ মানুষের মতো হারায় যাবে। হায় হায়, আরে মজিদের গল্প পড়তেছিলাম, এইটার মধ্যে তানু বিবি কোত্থেকে ঢুকলো? আচ্ছা, তানু বিবির গল্প পড়তেছিলাম, এটার মধ্যে আমেনা কোত্থেকে ঢুকলো? আচ্ছা ঠিক আছে, আমেনা ঢুকছে ভালো কথা। আমেনার গল্প পড়তেছিলাম, এর মধ্যে খালেক ব্যাপারে আমেনাকে তালাক কেন দিল? মানে এরকম হারায় যাওয়া লাগে। সো তোমরা যাতে হারায় না যাও, এই জন্য আসলে আমি স্ট্রাকচারটা ব্যাখ্যা করতেছি। তোমাদের উপন্যাস পড়ার সময় একসময় মনে হবে যে ধুরু গরু রচনা লেখার মতো লিখছে, যে গরুর 2টা চোখ আছে, গরুর একটা মাথা আছে, গরুর 2টা শিং আছে, গরুর একটা লেজ আছে, গরুর 4টা পা আছে, আবার শুরু করছে গরুর 2টা পা আছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। মানে তোমার কাছে জিনিসটা গরু রচনার মতো মনে হবে। তখনই এই স্ট্রাকচারটা যদি তোমাদের মাথায় থাকে, দেন তোমরা বুঝতে পারবা যে না, ওয়েট, একটা স্ট্রাকচার দিছে, তার মানে আমার উপন্যাসটা আসলে এর মাধ্যমে হচ্ছে মূলত লেখা হচ্ছে। হোপফুলি ক্লিয়ার তোমরা, ঠিক আছে? আসি, তো ফার্স্টে আমরা কি পড়তেছি? প্লট বা আখ্যান। ওকে, এই জিনিসটা না আমাদের কি বলে একদম চারদিকে হলো কি বিরাজমান একটা প্লট থাকে। ওকে, ফর এন এক্সাম্পল, বাসার মধ্যে তোমাদের কারোর, আচ্ছা আমি নিজের এক্সাম্পল দিই, বাসার মধ্যে আমার আব্বু আম্মু তুমুল ফাড়ায় ঝগড়া করছে, ঝগড়া টগড়া কইরে একদম আসমানে উঠে গেছে সবকিছু। যদি তাদের অনেক বয়স হয়ে গেছে, তাদের এখন ঝগড়া করার মতো অবস্থাও নেই। সো সে ধরে না আমার আব্বু আম্মু ফাড়ায় ঝগড়া করছে। তো আমি অফিস থেকে বাসায় গেছি, বাসায় যেয়ে দেখেছি একদম উত্তম মধ্যম হচ্ছে, সে একদম হ্যাপি ঝগড়াঝাটি। মোটামুটি আমাদের সবার বাসায় কিন্তু এই ধরনের সিনারিও হয়, কেন জানি মাঝে মাঝে আমাদের মা বাবারা খুব ঝগড়া করে। আচ্ছা, সো এরকম সিচুয়েশনে এখন আমি বাসায় যে কি কোন দুষ্টামি করব? ইউজুয়ালি তুমি সাধারণত বাইরের থেকে বাসায় যাওয়ার পরে মানে বাইরের কাপড় ছাড়তে 1 ঘন্টা লাগায় দাও। প্রত্যেকদিন তোমার আম্মু তোমার বলে কাপড় ছাড় কাপড় ছাড় কাপড় ছাড়, এখনো হলো ফ্রেশ হচ্ছিস না, এরকম বলে। আমি বাসায় ঢুকে দেখলাম আমার বাপ মা ঝগড়া করে ফাড়ায় ফেলতেছে। সো ওই টাইমে যদি আমি তখন ফ্রেশ, কিন্তু আমি দ্রুত হব, কম্পারেটিভলি আমি দ্রুত হব, কারণ আমি জানি আজকে যদি আমার মা এমনি যেটা আছে, আবার যদি হলো আমি কাপড় ছাড়তেছি না দেখে আমার উপরে রাগ করে, আমাকে বকা দিয়ে চান্দার দেশে পাঠাই দিবে। মানে সিচুয়েশনটা আমি বুঝাইলাম। অনেক সময় দেখা যায় যে কি বলেন, অনেক সময় দেখা যায় যে বাসার পরিস্থিতির উপরে আমাদের অনেক কিছু কিন্তু ডিপেন্ড করে। আবার সে ধরো আব্বু আমার মতো ঝগড়া হচ্ছে, রাত্রেবেলা ইউজুয়ালি আমি খাই না, আম্মু হলো প্রত্যেকদিন রাত্রেবেলা আমাকে খাওয়ার জন্য বকাবকি করে, বাট ওই দিন রাত্রে কিন্তু ঠিকই টাইম মতো খেয়ে নিবো, যাতে বকাটা আমার উপরে না আসে। মানে দেখো, আমার বাসায় একটা সিনারিওর পরিবর্তন হয়েছে, সেই সিনারিওর কারণে আমার অ্যাক্টও কিন্তু পরিবর্তিত হচ্ছে।
সেম জিনিসটাই হচ্ছে প্লট বা আখ্যান। প্লটটা হচ্ছে কি ওই সিনারিওটা, যে সিনারিওর এর কারণে তুমি তোমার যাবতীয় যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো মূলত করতেছো। ঠিক আছে, প্লট বা আখ্যান গেল। এখন এই প্লট বা আখ্যানের মধ্যে কয়টা চরিত্র থাকে, যেরকম আমার চরিত্রগুলাকে আমার আব্বু, আমার আম্মু, আমার হচ্ছে গিয়ে আমি। সো এটা হচ্ছে কি আমার আব্বু আম্মু, আমরা তিনজন চরিত্র। সংলাপ কি? সংলাপের মধ্যে সাপোজ আমার আম্মু বলতেছে, ফারসেম আজকেও অফিস থেকে দেরি করে আসছো, প্রত্যেকটা দিন বলি রাত্রেবেলা 8টা-9টার মধ্যে অ্যাটলিস্ট চলে আসবা, আজকেও তুমি রাত 12:30টায় ঢুকছো, আজকে তোমার জন্য ভাত বন্ধ। মানে হুইচ ইজ ট্রু, আজকে আসলে আমি অফিস থেকে 11টায় বের হবো, এন্ড আজকে মেবি আমার বাসায় আর ভাত বন্ধ থাকবে। দ্যাটস দ্যাট। আচ্ছা, সো আম্মু আমাকে সংলাপ দিল, তখন আমি আম্মুকে বললাম, আম্মু সরি, কি বলবো, আজকে 27 ব্যাচকে পড়ানো ছিল, তারপর এসএসসি 26 ব্যাচ, ওদের সামনে ম্যাট্রিক পরীক্ষা ওদেরকে পড়াইছি, তারপর এইচএসসি 26 ব্যাচ, ওদের সামনে ইন্টারমিডিয়েট পরীক্ষা ওদেরকে একটু পড়াইছি আম্মু, আজকে আসলে অনেকগুলা ক্লাস ছিল তাই হচ্ছে আমি আসতে পারিনি। আম্মু বল, তাহলে আসছিস কেন, তুই অফিসেই থাকি তো স্টুডেন্টদেরকে নিয়ে। আমি বললাম, আচ্ছা আম্মু ঠিক আছে, আর কিছু হবে না। আমি বেশ ভালো করেই জানি এখন তোমাদের সাথে যে কথাগুলো বলতেছি এক্স্যাক্টলি এই জিনিসটা আজকে বাসায় ঢোকার পর আমার কথাবার্তা বলতে হবে। সো এটাই হচ্ছে বেসিক্যালি আমার আম্মুর মধ্যে সংলাপ, যে আম্মু এটা বলছে তার এগেইনস্টে আমি হলো এটা বলছি। তো সবকিছু মিলে আমার এই সংলাপের যে বিষয়টা এখানে চলে আসলো। এরপর দেখি পরিবেশ বর্ণনা। পরিবেশ বর্ণনা বলতে হচ্ছে কি তোমার যাবতীয় যে বিষয়গুলো হলো গে রয়েছে সেই বিষয়গুলো নিয়ে বেসিক্যালি এখানে আলাপ আলোচনা করা হচ্ছে। ফর এক্সাম্পল, এই মুহূর্তে আমি যেখানে বসে ক্লাস দিচ্ছি, আমার এইখানে একটা লাইট আছে, আমার এইখানে একটা লাইট আছে, আমার পেছনে হলো বোর্ড আছে, আমার সামনে একটা হাই ডেফিনিশনের এইচডি ক্যামেরা আছে, তার পেছনে আরেকটা তোমার স্ক্রিন রয়েছে, এদিকে একটা চেয়ার রয়েছে, ডান পাশে আমার ল্যাপটপ মোবাইল পড়ে আছে। বলতে গেলে আমি একটা যন্ত্রময় রুমের মধ্যে আছি, এবং এই যন্ত্রময় যে রুমটা, এই রুমটাই হচ্ছে গিয়ে মূলত আমার পরিবেশ। আমার পরিবেশ এক্স্যাক্টলি এটা এখানে মূলত বলা হচ্ছে পরিবেশ বর্ণনা। এরপর দেখে লিখন শৈলী বা স্টাইল, অর্থাৎ তুমি কোন স্টাইলে অ্যাকচুয়ালি হলো গিয়ে তোমার লিখছো। আমি যদি গ্রামীণ কোন পরিবেশ থেকে কথা বলি তো আমার স্টাইলটা হবে গ্রামীণ। আমি যদি শহরে কোনো পরিবেশে কথা বলি তখন কিন্তু আমাদের লিখন শৈলী বা স্টাইলটা হবে শহরে। যেরকম লাল সাল উপন্যাসে আমরা কিছু স্ল্যাং এর ইউজ দেবো, কিছু গালিগালাজির ইউজ দেখবো, তার কারণ এটা একদম অজপাড়াগা প্রত্যন্ত একটা অঞ্চলের কথা বেসিক্যালি বলা হচ্ছে। কি বললাম? অজপাড়াগা প্রত্যন্ত একটা অঞ্চলের কথা বেসিক্যালি বলা হচ্ছে। তো গ্রামের মানুষরা গালিগালাজ করবি, এটাই তো ন্যাচারাল, ইজন্ট ইট? এটাই তো ন্যাচারাল। এক্স্যাক্টলি এটা আমরা এখানে দেখতে পাই। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, লেখকের সামগ্রিক জীবন দর্শন। একজন লেখক তার প্র্যাকটিক্যাল লাইফে কি কি জিনিস এক্সপিরিয়েন্স করেছেন সেই বিষয়টা তার লেখনীর মধ্যে আসলে তোমার উত্থাপিত হয় সদা সর্বত্র। এই যে ম্যাজিকটা, এই ম্যাজিকটার কথাই মূলত এখানে বলা হচ্ছে। ক্লিয়ার আমরা সবাই? আমরা কি সবাই ক্লিয়ার? আমরা কি সবাই ক্লিয়ার? স্টুডেন্টস, আমার রিভিউটা অ্যাপ্রুভ করেন। বুশটাকে আমাকে নিয়ে রিভিউ দিও দিস? ওরে বাবা, ইয়েস অবভিয়াসলি বুশটা তোমার নাম ইয়া করে নিলাম। সবাই ক্লিয়ার? ওকে, ডান। আচ্ছা, এবার তাহলে আসো, উপন্যাসের শ্রেণী বিভাগ ইত্যাদি ইত্যাদি বহুত কথাবার্তা এখানে রয়েছে। আমরা এগুলো অ্যাকচুয়ালি অতটা হলো কি ইম্পর্টেন্ট না, এবং এখান থেকে কখনো কোশ্চেন আসে না, বাট তোমাদের স্লাইডে দিয়ে রেখেছি। এবার দেখি লাল সালুর প্রকাশ তথ্য। লাল সালু কবে, কোথায়, কোত্থেকে প্রকাশিত হয়েছে? একটা স্টুডেন্ট কমেন্ট করেছে, ফারহান ভাইয়ের ক্লাস এর চেয়ে বেশি ভালো, মানে খুব কষ্ট পেয়েছি আমি। ওকে, আচ্ছা আসো পড়ি আমরা। লাল সালু প্রথম প্রকাশিত হয় 1948 খ্রিস্টাব্দে। যাক, একটা একটা তোমার হচ্ছে কি বলে প্রকাশ পেয়েছে এখানে, ভালো কথা। 1960 সালে
ঢাকার কথাবিতান প্রকাশনা প্রতিষ্ঠান থেকে এর দ্বিতীয় সংস্করণ হচ্ছে তোমার প্রকাশিত হয়, এবং ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছুই জিনিস মূলত হচ্ছে। বাট এইখানে আমরা যেটি হলো চিন্তা করি, হ্যাঁ সঞ্জনা আজকে আমরা পুরো উপন্যাস পড়াবো উইদিন 1 আওয়ার। দেখো আমাদের লাল সাল উপন্যাসের যে ট্রান্সলেশনের ব্যাপারটা রয়েছে এটা কিন্তু টু ইম্পর্টেন্ট। ওকে, দেখি 1960 খ্রিস্টাব্দে লাল সালু উপন্যাসের উর্দু অনুবাদ করাচি থেকে প্রকাশিত হয় লাল সালু নামে। অনুবাদক ছিলেন কালিমুল্লাহ। অনুবাদক কে ছিলেন? অনুবাদক ছিলেন মূলত কলিমুল্লাহ। তো এই জায়গা থেকে যদি হলো কি আমি চিন্তা করি, এই তোমার অনুবাদটা আসলে পরবর্তীতে কিভাবে তোমার কাজে লাগে। যেরকম 1961 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় লাল সালুর ফরাসি অনুবাদ কিছু একটা নাম। ওকে, এটা আমরা উচ্চারণ করতে পারতেছি না, সেটা পরীক্ষা হলে আসবে না, চিন্তা করো না। যে জিনিসটা পরীক্ষার হলে আসবে সেটা হচ্ছে ফরাসি ভাষায় কে অনুবাদ করেন? তুমি, আমি, কে অনুবাদ করেন? দেখি তো আনসারটা হচ্ছে না, তুমি আমি করি নাই, আমাদের ওয়ালিউল্লাহর ওয়াইফ অ্যান ম্যারি থিবো উনি বেসিক্যালি এটা অনুবাদ করেছিলেন, এবং এডিশনস ডিউ সিউলি প্রকাশনী থেকে। বাট যে জিনিসটা সবচেয়ে বেশি হলো কি ইম্পর্টেন্ট, লাল সালু উপন্যাসের তোমার ইংরেজি অনুবাদ ট্রি উইদাউট রুটস। তোমার এই নামটা অ্যাকচুয়ালি খুব বেশি মনে রাখতে হবে, কারণ এটা তোমার পরীক্ষায় আসে। ট্রি উইদাউট রুটস নামে লন্ডনের চেত্তো অ্যান্ড উইন্ডাস এলটিডি প্রকাশ করে। উপন্যাস সৈয়দ ওয়ালিউল্লাহ নিজে এই ইংরেজি অনুবাদটা করেছিলেন। পরবর্তীতে লাল সালু জার্মান ও চেক ভাষায় বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। তার মানে যে অনুদিত হওয়ার যে বিষয়টা, এটাই আসলে আমাদের মনে রাখতে হবে। ক্লিয়ার আমরা সবাই? স্টুডেন্টস আমরা ক্লিয়ার সবাই? আচ্ছা, আশা করতেছি আমরা সবাই ক্লিয়ার। আমরা এবার লাল সালু উপন্যাসের যে গল্পগুলো রয়েছে সে গল্প নিয়ে আলাপ আলোচনা করব, এবং আজকে আমরা পুরো যে ক্লাসটা রয়েছে পুরো ক্লাসে আসলে এই ফ্যাক্টরটা নিয়ে আলাপ আলোচনা করব, এবং এই ফ্যাক্টরটা গুলাই মূলত এখানে দেখব। ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট একটা তোমার মানে ব্রিফ দিয়ে দিই। তুমি যখন লাল সালু উপন্যাসটা হচ্ছে পড়ো, লাল সালু উপন্যাসটাকে তোমাদের কয়েকটা ভাগে আসলে ভাগ করা দরকার। যারা ভাগ করে পড়ো তাদের জন্য উপন্যাসটা খুব বেশি সুন্দর হয়ে দাঁড়ায়। ঠিক আছে? সো এই একটা জায়গা থেকে আমরা শুরুতেই বলছি না, একটা উপন্যাসের মধ্যে ছোট 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 অনেকগুলো গল্প থাকে। এই যে অনেকগুলো গল্প, প্রত্যেকটা গল্প এখন আমি টুক 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 করে লিখবো, টুক 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 করে ব্যাখ্যা করব, মানে লিখে ব্যাখ্যা করব। ব্যাখ্যা করার পর দেখা যাবে যে তুমি ওই জিনিসটা মোটামুটি বুঝে গেছো, এবং এর মাধ্যমে উপন্যাসটা আমরা আজকে শেষ করতে পারবো। ঠিক আছে? ডান। আর উপন্যাসের ডিটেইলড ক্লাস যদি চাও তাহলে অবভিয়াসলি আমাদের পেইড ব্যাচে জয়েন হবা, এবং পেইড ব্যাচে জয়েন করলে কিন্তু আমাদের উপন্যাসের ডিটেইলড ক্লাসটা পেয়ে যাবা। ঠিক আছে? আগাই। তো লাল সালু উপন্যাসের গল্পসমূহ ফার্স্টেই আমরা দেখব মজিদের আগের গ্রামের অবস্থা। আচ্ছা, প্রথম গল্পটা এখানে মূলত লিখলাম মজিদের আগের গ্রামের অবস্থা। ও বাবারা, তোমরা সবাই খাতা কলম নাও, খাতা কলম নিয়ে লেখা শুরু করো। লাল সালু উপন্যাসের গল্পসমূহ এবং এই স্টাইলেই তোমরা বেসিক্যালি পড়বা। মজিদের আগের গ্রামের অবস্থা, বিশ্বাস করো ভাই ও বোনেরা, দিস ইজ দা কি বলবো মোস্ট পুয়ার গ্রাম এভার। ওকে, সো দেখো কেন এটা হচ্ছে কি হইলো, মসজিদ আগে থাকতো গারো পাহাড়ের আশেপাশে করে একটা জেলাতে, এবং ওই জেলার মানুষেরা এমন গরিব, ওদের এমনই হচ্ছে গিয়ে দারিদ্রের কষ্ট বিদ্যমান, তারা ঠিক মতো 3 বেলা খাইতে পারতো না।
ফর এন এক্সাম্পল, ওদের এমন অবস্থা পরনের কাপড়ও নাই, পরনের কাপড়ও নাই। সো এই গ্রামের মানুষজন ছিল প্রচন্ড রকমের গরিব, নাম্বার 1 বৈশিষ্ট্য। নাম্বার 2, এই গ্রামের মানুষেরা গরিব হইল এই মানুষগুলার মধ্যে ধর্মের প্রভাব অনেক বেশি ছিল, ধর্মের প্রভাব অনেক বেশি ছিল। ফর এন এক্সাম্পল, এই মানুষগুলা মাথার মধ্যে অলওয়েজ টুপি পরে রাখতো। তারা বয়স হবার পরে, মানে বয়স বলতে বড় হবার পরে সর্বপ্রথম আমসিপাড়া পড়তে মক্তবে যেত। আমসিপাড়া কি? পবিত্র কোরআন শরীফ পড়ার আগে তোমার ছোট ছোট দুইটা বই পড়তে হয়, ওই দুই বই একদম চিকন পাতলা দুইটা বই পড়তে হয়। ওই দুইটা বই পড়ার পরে তুমি কোরআন শরীফ পড়ার জন্য উপযুক্ত হয়েছো, সেই জিনিসটা বেসিক্যালি এখানে বলা হচ্ছে। তো সবকিছু মিলায় আমরা যদি হলো চিন্তা করি, আমরা এখানে কি দেখতে পাই যে মসজিদের আগের গ্রামটার অবস্থা খুব খারাপ। সো ফর এন এক্সাম্পল, যখন আমি দেখি আমার একটা জায়গার অবস্থা খুব খারাপ, তখন আমি কি করি? তখন আমি মনে করি না এখানে আমি থাকবো না, এখান থেকে আরেক জায়গায় চলে যাবো। কিংবা তোমরা সাপোজ অনেকে হয়তো যখন এসএসসি তে স্কুলে পড়াশোনা করছো, বিভিন্ন সময় তোমার স্কুল সুইচ করছো। তারপর আজকে পড়ছো ক স্কুলে, কালকে গেছো খ স্কুলে। অনেকগুলা কারণের মধ্যে একটা কারণ হয় আগের স্কুল ভালো না, পরের স্কুলটা ভালো। তুমি যে জায়গায় ভালো, তুমি তো হলো কি সেদিকে চলে যাবা, তাই না? তো মসজিদের এই গ্রামের লোকেরা তাই করতো। কি রে ভাই, কায়দা পারি না, পড়তে পারি না, ধুত্তুরি, আমি থাকবো না এই গ্রামে, আমি চলে যাবো আরেকটা গ্রামে। তো মসজিদের গ্রামের আশপাশ দিয়ে তোমার রেল লাইন ছিল, এবং এই যে তোমার রেল লাইন, ওই রেল লাইন দিয়ে রেলগাড়ি মসজিদের গ্রামে এসে কুঝিক কুঝিক করে থামতো। থামার পরে মানুষজন যে কাজটা করত, মানুষজন একদম দ্রুততার সাথে ওই ট্রেনে উঠে যাইতো এবং উঠে যেয়ে নতুন এক জায়গায়, নতুন এক গ্রামে, অজানার এক গন্তব্যের উদ্দেশ্যে তারা যাত্রা করা শুরু করতো। এটা করতে গিয়ে মজার কিছু কাহিনী হতো। অনেক সময় মানুষের যে তোমার কি বলে, কাপড় ঠিক থাকতো না, কাপড় হারায় গেছে। অনেক সময় উপন্যাস মতে বলা আছে অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস হারায় যেত। কেউ কি বলতে পারো সেই প্রয়োজনীয় জিনিসটা কি? টাকা, স্বর্ণ, ব্যাগ, কাপড়, নাকি অন্য কিছু? ট্রেনে উঠতে গিয়ে একটা প্রয়োজনীয় জিনিস হারায় যেত। মানে যখন মসজিদের গ্রামের লোকেরা এক গ্রাম থেকে আরেক গ্রামে যাইতো রেলগাড়িতে করে, তখন ঠাসাঠাসি করে রেলগাড়িতে উঠতে যে অনেকের অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস হারায় যেত। সেটা কি? টাকা, স্বর্ণ, খাবার, কাপড়, পানি, নাকি? বলো তো একটু। বদনা? বদনা এত প্রয়োজনীয়? কাপড়? ও খুব কনফিডেন্টলি বলছে কাপড়। ওকে, বদনা বদনা করো কেন সবাই? হাই হাই, এই দুষ্টের দল, বদনা বদনা করো কেন? ওকে, আনফরচুনেটলি দ্য অ্যান্সার ইজ বদনা। ইয়েস, মানে আমি যখন কবিতাটা তোমাদের বসে পড়তেছি, আমার ফার্স্ট কোশ্চেন ছিল বদনা নিয়ে কি করবে, ওর তো একটা ব্যাগ নাও যাতে কাপড় চোপড় কিছু নিতে পারে। বাট পরে বুঝলাম কেন বদনা। বেসিক্যালি গ্রামাঞ্চলে আগে কিন্তু ওয়াশরুমের জন্য কোনো ডেডিকেটেড প্লেস থাকতো না, যে যেখানে পারতো সেখানে তাদের প্রাকৃতিক কর্ম সম্পাদন করত। বদনা থাকলে আশেপাশে পুকুর থেকে একটু পানি নিয়ে আসতে পারতো পরবর্তী পানি ব্যবহার করার জন্য। সো বদনা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং। কে জানি বললো দেশের অবস্থা খারাপ, দেশের বাইরে যাবো গা। সো দেখা যাবে সে যখন দেশের বাইরে যাবে, ওর ব্যাগ গোছানোর সময় ওর বাড়ির যে কেউ একজন হয়তো একটা মগ বা বদনা অফার করবে, কারণ বিদেশেও দেখা যাচ্ছে যে তোমার ওয়াশরুমের পানির একটা অভাব থাকে, যেহেতু শীত প্রধান দেশ, পানি অনেক সময় বরফ হয়ে থাকে, নানা রকম সমস্যা। সো এই ধরনের কিন্তু বিষয় দিয়ে আমরা দেখতে পাই। তো যাই হোক, আমরা হচ্ছে কি একটা অদ্ভুত জিনিস হলো দেখি যে হলো মসজিদের গ্রামের লোকেদের বদনা হারায় যায়, তারপর বদনার অভাবে তারা খুব কষ্ট করে। সো যাই হোক, এরপর দেখা যায় যে মসজিদের এই গ্রামের অবস্থা থেকে মসজিদ একদিন ভাবে ধুরু, কি একটা মরার গ্রামে থাকি, এই মরার গ্রামের থেকে আমি নতুন একটা গ্রামের দিকে চলে যাই। তো সেই গ্রামটার কি? মহব্বতনগর। মসজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশ। এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসে 2 নাম্বার হলো গল্প।
তো 2 নম্বরের গল্পটা বলার আগে আমি তোমাদেরকে জিজ্ঞেস করব কারা কারা সালতি চিনো। সালতি, সালতি কি? সালতি হচ্ছে কি তোমার চিকন এক ধরনের হলো গিয়ে নৌকা, যে নৌকার এইদিকে একজন থাকে, সে ধরো এইদিকে আছে হলো গিয়ে, আমি তোমাদের খাইয়েছি হ্যালো দিস ইজ ফারসিম, আর এদিকে আছে সাপোজ আরেকটা হচ্ছে গিয়ে লোক, সে বলতেছে হ্যালো, এই লোকটার নাম হচ্ছে সাপোজ ফারহান, মানে ফারহান ভাই তোমাদের, ঠিক আছে। সো ফারসিম এদিকে, ফারহান এদিকে। ফারসিম কি করতেছে, নৌকাটাকে হলো গিয়ে চালাচ্ছে, আর ফারহান কি করতেছে, একটা তোমার তোমার সরু মাছ ধরার যন্ত্র নিয়ে যে এভাবে এইভাবে হলো গিয়ে আছে, এবং হচ্ছে অবস্থা বুঝে ঠাস 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 করে মেরে মাছগুলা ধরতেছে। সো ফারহান ভাই মাছ ধরতেছে, ভাইকে বলতে হবে যে ভাই আপনি এতগুলো মাছ ধরলেন, গ্রিল করার জন্য আমাদের স্টুডেন্টদের কিছু মাছ পাঠাইতেন। যাই হোক, তো সেটা করলাম। তো মোহাম্মদনগর গ্রামের চারপাশে মানে আশপাশ দিয়ে তোমার তাহের এবং কাদের নামক দুই ভাই, তারা হলো এইভাবে মাছ ধরতেছিল। তো মাছ ধরতে ধরতে একে বেঁকে ওরা যখন মোহাম্মদনগর গ্রামের আশেপাশে হইলো গিয়ে আসে, আশেপাশে আসার পরে সে হইলো গিয়ে দেখে একটা লোক পাঞ্জাবি পরা, দাড়িওয়ালা একটা লোক মোহাম্মদনগর গ্রামের এন্ট্রি পয়েন্টে এইভাবে দাঁড়ায় আছে। তোমাদের মনে প্রশ্ন জাগতেছে না, ভাইয়া এখন হুট করে এমনি কেন দাঁড়ায় আছে, কি হইলো? এক্স্যাক্টলি তাহের কাদের ভাবতেছে কি হইলো, ওই লোকটি এমনি মোনাজাত তুলে দাঁড়ায় আছে কেন? তারপর তাহের কাছে দেখলো এই লোকটা আসলে তোমার নামাজ পড়তেছিল, নামাজ পড়া শেষ করে মোনাজাত করতেছিল, এবং মোনাজাত করা শেষ করে সে হলো হন 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 করে তোমার গ্রামের দিকে ঢোকা শুরু করলো। তো তাহের কাদের একটু প্যারা ট্যারা হচ্ছে গিয়ে তোমার খেয়ে গেল। তারপর ঠিক আছে দেখা যাক। এরপর তাহের কাদের হন 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 করে গ্রামের ভিতরে ঢুকলো। গ্রামের ভিতরে ঢুকে দেখলো যে ওই গ্রামের যে খালেক ব্যাপারী আছে, খালেক ব্যাপারীর বাড়িতে বিশাল জটলা, বিশাল জটলা। কি জটলা? ওই জটলায় দেখা যায় যে একটা লোক বসে আছে এরকম চুপচাপ, এবং সেই লোকটা তোমার চুপচাপ বসে দেখা যাচ্ছে যে নানান রকম কথাবার্তা বলতেছে, গ্রামের সবাইকে বকাঝকা করতে বলছে, এই আপনারা আনপাড় বেহেল জালেম, আপনারা হচ্ছে একটা নেক্কারজনক কাজ করছেন, আপনারা এই গ্রামের মধ্যে মোদাব্বের পীরের মাজার আছে, সে মোদাব্বের পীরের মাজারকে হলো গিয়ে আপনারা অবহেলা করে ফালিয়ে রাখাইছেন, আপনারা এই মোদাব্বের পীরের মাজারে কোনো প্রকার রক্ষণাবেক্ষণ করেন না, একটা জঙ্গলের মধ্যে ফেলে রাখছেন, আপনাদের উপরে খোদার লানত পড়বে, আপনারা কোনো কিছু করতে পারবেন না, কারণ আপনাদের মধ্যে ধর্মের কোনো ভয় ডর নেই। মানে একটা লোক সাডেনলি আইসে গ্রামের খালেক ব্যাপারীর বাড়ি, যে খালেক ব্যাপারী পাওয়ারফুল, সেখানে বলে সবারই উরকিস তোমার হচ্ছে কি করা শুরু করলো, তোমার হচ্ছে ঝাড়ি দেওয়া শুরু করলো, এবং ঝাড়ি টাড়ি দিয়ে ভাই এক্সাইট করে ফেলতো সবাই রে। গ্রামের মানুষজন ভাবতেছে আল্লাহ কখনো নামাজ কালাম পড়ি নাই, এই করি নাই, আল্লাহর নাম নিয়ে কিছু করি না, এখানে একটা মোদাব্বির পীর আছে, সে মোদাব্বির পীরের মাজারটা আছে সেটাও আমি জানি না। গ্রামের সবার মধ্যে একটা গিল্ট ফিল হওয়া শুরু হচ্ছে। স্টুডেন্টস এশার আজান দিচ্ছে, আমার নামাজে কোনো বিরতি থাকবে না, বাট আজানের সম্মানার্থে আজান শেষ নেওয়া পর্যন্ত আমি একটু চুপ থাকবো 1 মিনিট।
ওকে, সো স্টুডেন্টস আমাদের হচ্ছে এটা মানে নামাজের আজানের ব্রেক ছিল, একটা ছোট্ট আজান শেষ হয়ে গেছে, আমরা আবার কিন্তু হচ্ছে কি ব্যাক করতেছি। সো দেখো, সো এখানে আমাদের যে এই যে তোমার ক্লাসটা রয়েছে, এই ক্লাসের মধ্যে আমরা মসজিদের মোহাম্মদনগর গ্রামের যে হলো কি এন্ট্রিটা, সেই এন্ট্রিটা নিয়ে বেসিক্যালি এখানে কথাবার্তা হলো কি বলতেছি। সো দেখো, আমরা এখানে আসলে কি দেখতে পাইলাম, আমরা দেখতে পেলাম মসজিদ ওই যে তোমার গ্রামটা রয়েছে, গ্রামে ঢোকার পরে সে হলো কি করা হলো কি শুরু করতো, সে সুন্দর মতো ওই মসজিদ হলো ওই গ্রামের মধ্যে ঢুকে সবাই রে উড়কিস বকাঝকা করতেছেন, বলছে ভাই আপনাদের হয় না, আপনারা ধর্ম পালন করে না, এই না সেই না, গ্রামের সবাইকে গিল্টে মানে গিল্টে ফেলে দিয়েছে। খুবই সিম্পল, আমরা জানি আমরা অনেক সময় হচ্ছে কি সবাই নামাজ কালাম হলো পড়তে পারি না, এখন নামাজ কালাম না পড়ি, তখন যদি আব্বু আম্মু এসে বকাঝকা করে তখন চুপচাপ দাঁড়ায় থাকি না, এরকম করি না আমরা বড় টাকা খেয়ে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এই জিনিসটা আমরা কি দেখতে পাই, এক্স্যাক্টলি এই জিনিসটা আমরা আসলে মসজিদের যে গ্রামটা রয়েছে, মসজিদের গ্রামের মানুষজনের মধ্যে দেখতে পাই, বা মোহাম্মদনগর যে গ্রামটা রয়েছে, মোহাম্মদনগর গ্রামের মানুষজনের মধ্যে আসলে আমরা দেখতে পেয়েছিলাম। ঠিক আছে, তো আই হোপ জিনিসটা হলো বুঝতে পারছো তোমরা। ডান। তো এরপর আমরা মসজিদে তো মোহাম্মদনগর গ্রামে হলো প্রবেশ। 3 নাম্বার যে বিষয়টা, মোদাব্বের পীরের মাজার, মোদাব্বের পীরের মাজার আবিষ্কার। তো সবাই মিলে মোদাব্বের পীরের যে মাজার রয়েছে সেই মাজারটা হলো গিয়ে তোমার আবিষ্কার করে, এবং দেখা যায় যে অনেক পুরনো একটা জায়গায়, জঙ্গল একটা জায়গায় সেখানে একটা মাজার রয়েছে, এবং ওই মাজারটাকে ঘিরে মসজিদ এরপর শুরু করলো তার বিশাল ধর্ম ব্যবসা। মসজিদ এরপর কি শুরু করলো, তোমার বিশাল ধর্ম ব্যবসা। মসজিদ কি শুরু করলো, তোমার বিশাল ধর্ম ব্যবসা। এবং দেখা যাচ্ছে মসজিদ যেখানে আগে 2 বেলা খাইতে পারতো না, মসজিদের বুক আর পেট একসাথে এরকম শুকায় গেছিল, মসজিদের অবস্থা খুবই খারাপ, সেই মসজিদ এখন এমন বড় লোক হয়েছে, ওর জমি জিরাতের অভাব নাই, ওর টাকা পয়সার অভাব নাই, ওর কোনো কিছুরই অভাব নাই, ওর ক্ষমতার অভাব নাই, ও যা খুশি তাই করতে পারে। এবং সবকিছু হলো গিয়ে মিলায় আমরা এখানে হলো গিয়ে কি দেখতে পাই, মোদাসসির পীরের, আচ্ছা সরি মোদাব্বের বলছি না, সরি মোদাসসির হবে, মোদাসসির পীরের মাজার। মোদাসসির পীরের যে মাজার রয়েছে, সে মোদাসসির পীরের মাজার বেসিক্যালি আবিষ্কার হলো, এবং মসজিদ আর খুবই ক্ষমতাবান হয়ে গেছে। ক্ষমতাবান হওয়ার পরে, ক্ষমতাবান একটা লোকের তোমার ভাত খাওয়ার টাকা ছিল না, সে ভাত পায় এখন। ক্ষমতা ছিল না, সে ক্ষমতা পাইলো। সহায় সম্পত্তি ছিল না, সহায় সম্পত্তি পাইলো। এবার তার কি প্রয়োজন, এবার তার হলো প্রয়োজন ঘরে একটা স্ত্রী, তাই এবার সে বিয়ে করবে, তার এবার বিয়ে করার শখ জাগছে, ভালো কথা। তো সুন্দর মতো গ্রামের সবাই মিলে রহিমা নামক এক মহিলার সাথে তার বিয়ে দিয়ে দিল। তার সাথে রহিমার সাথে হলো কি বিয়ে দিয়ে দিল, মসজিদের প্রথম বিয়ে, লাইফের ফার্স্ট বিয়ে। আরে মসজিদের প্রথম যে বিয়েটা, সে মসজিদের প্রথম বিয়েটা বেসিক্যালি এখানে হইলো। এখন তোমরা বলতে পারছো ভাইয়া প্রথম বিয়ে মানে মসজিদ কয়টা বিয়ে করছিল? মসজিদ বিয়ে করছিল 2টা, প্রেমে পড়ছিল কয়েকবার, সবকিছু হলো বলবো, শুনবা মজা আছে, অনেক মজা আছে। তো মসজিদের প্রথম বিয়ে, বিয়ে হলো কার সাথে, রহিমার সাথে। রহিমা হলো গিয়ে তোমার বেশ মোটা সোটা আলি ঝালি বেওয়া চওড়া একটা হলো গিয়ে মহিলা, একসাথে অনেক কাজ করতে পারে, হ্যাভি পাওয়ারফুল। সে ধরো একসাথে 2টা ফার্স্ট সিমকে 2 হাতে নিয়ে মানে ব্যায়াম করতে পারবে, এরকম আর কি। তো যাই হোক, আমাদের এই যে মসজিদ হলো তাকে এই জন্য বিয়ে করে যাতে মসজিদের অঢেল সম্পত্তি আছে, সেই সম্পত্তি গুলো ও দেখাশোনা করতে পারে। তবে মসজিদ একটা জিনিস এখানে আইডেন্টিফাই করে,
এটা হচ্ছে মজিদ দেখে মোহাম্মদনগর গ্রামের মানুষদের কিন্তু একটা প্যাটার্ন আছে। প্যাটার্নটা কি? প্যাটার্নটা হচ্ছে মোহাম্মদনগর গ্রামের মানুষদের একটা প্যাটার্ন আছে। প্যাটার্নটা কি? প্যাটার্নটা হচ্ছে সবাই খুবই ওয়ার্কাহলিক, খুব কাজ করতে পারে, কাজ করার জন্য গায়ে অসম্ভব হলো ওদের শক্তি রয়েছে। এই যে ওদের গায়ে তোমার এত হলো গিয়ে শক্তি, ঠিক এরকম একটা জায়গা থেকে আমরা হলো গিয়ে দেখি এই মানুষগুলা ওভাবে কিন্তু আবার ধর্মকর্ম পালন করে না। এক্স্যাক্টলি এই জিনিসটাই রহিমার মধ্যে রয়েছে। বাট রহিমা আবার একটু ভীতু, মজিদকে ভয় পায়। গ্রামের মানুষরাও ভীতু, মজিদকে হলো গিয়ে তোমার ভয় পায়। এখন কেন সে হলো গিয়ে মজিদকে ভয় পায়? তার কারণটা হচ্ছে মজিদ হলো গিয়ে খোদার বান্দা। মজিদ হচ্ছে গিয়ে তোমার, আমরা সবাই খোদার বান্দা, আবার খোদার বিশেষ বান্দা। মজিদের হচ্ছে ধর্মের পাওয়ার আছে। এই সকল কারণে এই মানুষটা হচ্ছে মজিদকে খুবই খুবই ভয় পায়। তো যাই হোক, মজিদকে ভয়টায় পাওয়া হইলো গিয়ে শেষ। তো এরকম একটা জায়গা থেকে মজিদের সাথে রহিমার সম্পর্কটা স্বামী স্ত্রীর না, রাদার মজিদের সাথে রহিমার সম্পর্কটা কিছুটা প্রভু ভৃত্যের মতো হয়ে যায়। মজিদ বলে, রহিমা জোরে হাঁটতে হয় না, জোরে হাঁটলে মাটি কষ্ট পায়। রহিমা বলে, জি আচ্ছা, এমনি আস্তে আস্তে হাঁটবো। মানে রহিমা হচ্ছে খুব জোরে ধাম 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 করে হাঁটে। বাট রহিমা মজিদ বলে যে জোরে হাঁটবা না, মাটি কষ্ট পায়, মাটি দিয়ে তোমার শরীর তৈরি হয়েছে, মৃত্যুর পরে মাটির নিচে ঢুকে যাবা, তাই মাটি দিয়ে কষ্ট দিয়ে হাঁটবা না, মাটি গোসা করে। এক্স্যাক্টলি এইভাবে বলার পর রহিমা বলে, ঠিক আছে বাবা, মাটি সারা জোরে জোরে আমি হাঁটবো না। এরকম হচ্ছে গিয়ে তোমার জিনিসটা হলো গিয়ে হইল ডান। সো মজিদের আমার প্রথম বিয়েটা হলো গেল। এরপর 6 নাম্বার যে টপিকটা, আওয়ালপুরের পীর। আওয়ালপুরের পীর। তো যাই হোক, গ্রামাঞ্চলে একটা জিনিস হলো তোমার দেখা যায়, গ্রাম অঞ্চলে একটা তোমার জিনিস দেখা যায়, সেটা হচ্ছে যখন ঘরে প্রচুর ধান উঠছে, যখন ঘরে প্রচুর ধান উঠে, তখন পীরদের আনাগোনা দেখা যায়। এমনি ভাবে একটা পীর আছে আওয়ালপুর গ্রামে, যেটা হচ্ছে গিয়ে মোহাম্মদনগরের হইল পাশের গ্রাম। সে পাশের গ্রামে এসে সে খুব তোমার প্রভাব প্রতিপত্তি অর্জন করে ফেলে, এবং প্রভাব প্রতিপত্তি অর্জন করে সবার কাছে হইল মজিদের হইল ভ্যালু টুক 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 করে কমতে থাকে। তো ভালো কথা। তো মজিদ একদিন রাত্রে শুয়ে শুয়ে ভাবতেছে, এই বেটা আওয়ালপুরের পীর থেকে আসলা, আয়সা বলতেছো মরা মানুষ জিন্দা করতে পারো, এই জন্য গ্রামের সবাই তোমার এত ভালোবাসতেছে, এত সম্মান দিচ্ছে। তুমি কি মরা মানুষ জিন্দা করতে পারো এটা তো আমি বুঝি। মানে চোরে চেনে চোর রে, এরকম আর কি। মজিদ তো নিজেই হলো একটা মিথ্যা কবরকে মাজার বানায় ব্যবসা করে দেদারসে খাইতেছে। তা আওয়ালপুরের পীরও কোন একটা কাহিনী করে সে মরা মানুষকে জীবিত করে, এরকম একটা অবস্থা। তো সবকিছু মিলে মসজিদের মাথার মধ্যে একটা মানে কুটভুত্তি ঘুরতেছে 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 ঘুরতেছে, এবং হুট করে মসজিদের মাথায় ইউরেকা পাইছি, দাঁড়া আওয়ালপুরের পীর, তোমারে এবার খাইছি। যেটা করে মসজিদ, তার পরদিন হচ্ছে জোহরের ওয়াক্তে আওয়ালপুরের পীরের বাড়ি হন 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 করে হচ্ছে গেল, এবং আওয়ালপুরের পীরের বাড়িতে আসার পরে দেখা যে জোহরের ওয়াক্ত চলে যায়। আওয়ালপুরের পীর নামাজ পড়ায় না। বেসিক্যালি জোহরের ওয়াক্ত চলে যাওয়ার একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে সে ধরো এইটা হলো আমার সূর্য, এটা হচ্ছে আমার সূর্য, সূর্যের অপোজিটে একটা কাঠি আছে, কাঠিটার দৈর্ঘ্য সাপোজ থেকে 3 ফিট। যদি কাঠির দৈর্ঘ্য তোমার ডাবল হয়ে বেশি হয়ে যাচ্ছে, ধরো 6.5 ফিট হয়ে গেল, তখন বুঝতে হবে জোহরের নামাজের ওয়াক্ত শেষ, আসরের নামাজের ওয়াক্ত শুরু। সো এরকম একটা অন্তিম মুহূর্তে আওয়ালপুরের পীর জোহরের জামাত শুরু করলো, এবং জামাত শুরু করার পরে দেখা যাচ্ছে যে নামাজ শেষ হয়। নামাজ শেষ হওয়ার পরে কথা নাই বার্তা নাই, আকাশ বাতাস থেকে আমাদের মসজিদ গর্জন করে উঠে
এবং বলে এই ধরনের নাস্তিক মানুষদের সাথে থাকার কারণে আপনারা নিজেরাও পাপী হইতেছেন, আমারও পাপী বানাইতেছেন। এই লোকটা জোহরের ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার পরে কেন আসরের নামাজ পড়াইতেছে, কেন জোহরের নামাজ পড়াইতেছে, এটা আপনারা জিজ্ঞাসা না। এখন আসরের ওয়াক্ত, আসরের নামাজ পড়াইতে হবে, কিন্তু আপনারা সবাই এই লোকটারই হলো বড় পীর বলে আখ্যায়িত করতেছেন। মানে আওয়ালপুরের পীর তো ও কি হইলো এটা, কোত্থেকে খেয়ে আসে কি বলতেছেন, তার তো ব্যবসা লাল বাত্তি। তখন আওয়ালপুরের পীরের যে তোমার হচ্ছে গিয়ে তোমার মুরিদরা আছে, সে মুরিদরা বলতেছে দেখো তোমার হচ্ছে জোহরের ওয়াক্ত আছে, কারণ সূর্যের বিপরীতে একটা কাঠি রাখলে যদি ওইটার দৈর্ঘ্য তার ডাবল হয়ে যায় তবেই হচ্ছে জোহরের ওয়াক্ত যাবে গা, কিন্তু সেটা এখনো হয় না, জোহরের ওয়াক্ত আছে। মজিদ বলতেছে ঠিক আছে মানলাম আপনাদের কথা, তাহলে আনেন একটা লাঠি, লাঠি মাইপা দেখি। তো লাঠি আনছে এবং আনফরচুনেটলি লাঠির যে তোমার হলো সাইজ, লাঠির সাইজ হচ্ছে ডাবলের বেশি হয়ে গেছে এবং হচ্ছে তোমার আসরের ওয়াক্ত হলো তোমার শুরু হয়ে গেছে। গ্যাঞ্জাম লেগে গেছে। মসজিদ বলতেছে দেখছেন আপনারা, দেখছেন আপনারা কিভাবে আপনারা সবাই পাপী বানাইতেছেন। এই একটা হলো কিছু শব্দ বলে অশিক্ষিত, এই অশিক্ষিত পীরের মুরিদ যারা হলো গিয়ে হবে তখনই একদম হলো গিয়ে শেষ। এবার হচ্ছে চলো আমরা যাই মহব্বত নগরে। যা কারা কারা মহব্বত নগরে যাবেন আসেন আমার পিছে বলে মসজিদ হাঁটতে 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 চলে গেল। তো যাই হোক মসজিদের সাথে বাকিরা চলে আসলো, সবাই এসে মসজিদের বাহবা দিতেছে, আরে মসজিদ ব্রো তোমরা তো আমাকে বাঁচাইলা, ইয়ে এরকম একটা অবস্থা। তো মসজিদ খুব ট্যাক্টফুলি আওয়ালপুরের পীরকে সরাই দিল। ঠিক আছে, গেল আমাদের 6 নম্বর গল্পটাও শেষ। 7 নম্বর গল্প, মসজিদের চরিত্র খুবই খারাপ, খুবই খারাপ, খুবই খারাপ। নারীদের প্রতি তার খুবই একটা বদ নজর ছিল। মসজিদের চরিত্র খুবই খারাপ। মসজিদের ঘরে বউ আছে, ভালো কথা, বউয়ের সাথে থাকবি, বউয়ের সাথে টাইম স্পেন্ড করবি ইত্যাদি ইত্যাদি, তা না। মসজিদের ঘরে তোমার মসজিদের বাড়িতে গ্রামের একটা মহিলা আসছে হাসুনির মা। সে হাসুনির মাকে দেখে মসজিদের খুব ভালো লাগে। মসজিদ ভাবে হাসুনির মা দেখতে সুন্দর, ওর বউটা যদি হাসুনির মায়ের মতো হইতো তাহলে খুব ভালো হইতো। হাসুনির মাকে সে মনে মনে বিয়েও করতে চায়, নানান রকম কাহিনী আর কি। তো হাসুনির মায়ের আজকে আমরা ক্লাসের শুরুতে তাহের কাদেরের কথা হলো বলছিলাম না, ওই তাহের কাদেরের বোন হচ্ছে হাসুনির মা। হাসুনির মায়ের হাজবেন্ডের কথা হলো উপন্যাস ঠিক মতো বলা হয় না, সে তার বাবার বাড়িতে থাকে এবং তার বাবা এবং মা সব সময় হচ্ছে গিয়ে তোমার মারামারির মধ্যে থাকে। তো হাসুনির মা এসে মজিদের বউ মানে রহিমার কাছে হলো বলে যে এরকম হলো একটা অবস্থা, হয় বুড়া বুড়ি মরে যাক, হ্যাঁ আমি মরে যাই, তো আমার বাঁচান। তো রহিমা বলে আচ্ছা ঠিক আছে আমি হলো মজিদকে বলে দিকে। তো রহিমা গিয়ে মজিদরে বলছে। মজিদের পর তাহের কাদেরের বাবা হাসুনির মায়ের যে বাবা তাকে ডাকছে। ডাকার পরে বলতেছে কি মিয়া ঘরের মধ্যে কি করো, ঘরের কথাবার্তা আমার কানে আসে কেন, সবই তো আমি শুনি, ঘরের মধ্যে খামাখা তোমার অসুস্থ বউটার সাথে এমন করো কেন, এগুলো করা ঠিক? তাহের কাদেরের বাবা তো ও তুমি এটা জানলা কেমনে? তখন মজিদ বলে আমি জানবো না কেন, আমি তো সবই জানি, আমার তো সব জানারই ক্ষমতা আছে, তুমি কেন আমারে বলবা, তোমার থেকে আমার কেন শোনা লাগবে? তুমি ঘরের মধ্যে যা করো, তোমার মেয়েরে হচ্ছে তুমি উল্টা পাল্টা কথাবার্তা বলো, তোমার বউরে তুমি উল্টা পাল্টা কথা বলো, এটা ঠিক ঠিক করো তুমি। তো তখন হচ্ছে খুব স্বাভাবিক ভাবে হলো ওই লোকটা খুব প্যারাটারা খেয়েছে। প্যারা খেয়ে হাসুনির মায়ের যে বাপ গেছে বাসায়, সে মনে মনে ভাবতেছে মজিদের এটা জানার কথা না, মজিদ অলৌকিক শক্তি দিয়ে জিনিসটা জানছে, এইটাও হইতে পারে না, মজিদরে কেউ বলছে। ঘরের মধ্যে ঢুকে আনফরচুনেটলি সবার আগে দেখা হাসুনির মা, এরপর দিয়ে উদুম কেলানি, মানে এমন কেলানি দিছে হাসুনির মা ভর্তা। হাসুনির মা ভর্তা হয়ে যাওয়ার পরে দৌড়ায় গেছে মসজিদের বাড়ি। এর আগের বার তো কমপ্লেন দিছিল রহিমার কাছে, এবার কিসের রহিমা কিসের ফহিমা, ডিরেক্ট মসজিদের পায়ের কাছে আশ্রয় করে বলছে আমার হলো ওকে বাঁচান। এরপর মসজিদ খালেক ব্যাপারীর মাধ্যমে হলো একটা মিটিং সিটিং হলো বসায় এবং মিটিং সিটিং বসানোর পরে, আচ্ছা আমি পয়েন্টের নামটা হলো লিখে গেছি, ভুলে গেছি লিখতে, তাহের কাদেরের
বাবার গ্রাম ছাড়া হওয়া। তাহের কাদেরের বাবাকে গ্রাম ছাড়া করা, গ্রাম ছাড়া করে দিয়েছে। ডান। সো ইয়া, আচ্ছা, তো একটা হলে মিটিং বসায় এবং মিটিং এ তাহের কাদেরের বাবাকে ইচ্ছা মতো হচ্ছে ধোয়, এবং মূলত তাহের কাদেরের বাবার মূল সমস্যা ছিল তার ধারণা তার যে ওয়াইফ হচ্ছে গিয়ে যখন হলো ইয়াং ছিল তখন কোনো অবৈধ কাজকর্ম করেছে, এবং সেই অবৈধ কাজকর্মের ফলে হচ্ছে গিয়ে তোমার তার ঘরে যে মেয়েটা রয়েছে মেয়েটা, এবং এটা নিয়ে সে খুব হচ্ছে গিয়ে চিল্লাফাল্লা করে ওর বউয়ের সাথে, মানে তাহের কাদেরের বাপ তার যে ওয়াইফ রয়েছে ওয়াইফ সাথে চিল্লাফাল্লা করে, এবং এটা নিয়ে বেসিক্যালি নানান রকম সমস্যা। তো তখন মজিদ বলেন তোমার নিজের চরিত্র ঠিক আছে, তুমি কি হলফ করে বলতে পারো তোমার দিলে ময়লা নাই? তোমার দিলেও তো ময়লা আছে, তোমার মধ্যেও সমস্যা আছে, তো এই জন্য তোমার বউয়ের মধ্যে হয়তো সমস্যা ছিল। এত পুরানো কথা এখন টাই নেয় না কেন তুমি বুড়া বয়সে তোমার বউর হলো কষ্ট দাও, তোমার মেয়েকে হচ্ছে গিয়ে মারধর করো, তোমার ছেলেদের সাথে এরকম খারাপ ব্যবহার করো। তো সবকিছু হলো মিলায় কি দেখা যায় যে তাহের কাদেরের বাবাকে দারুণ ভাবে অপদস্থ করে, এবং তাহের কাদেরের বাবা বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে 3 দিন এরকম ঝিম মেরে পড়ে থাকে, এবং 3 দিন ঝিম মেরে পড়ে থেকে এট দ্য এন্ড অফ দ্য ডে তোমার তাহের কাদেরের বাবা হলো গিয়ে ওই গ্রাম ছেড়ে একদম নিরুদ্দেশ হয়ে যায়। এইখানে তোমার মজিদ কেন তাহের কাদেরের বাবাকে এভাবে অপমানিত করে, তার প্রধান কারণ হচ্ছে মজিদ বুঝতে পারছিল তাহের কাদেরের বাবা অন্ধভাবে মজিদকে বিশ্বাস করে নাই, অন্ধভাবে মজিদকে বিশ্বাস করে নাই। বিশ্বাস না করার কারণে দেখা গেছে যে তোমার মজিদ তাকে থ্রেট মনে করে, এবং থ্রেট মনে করে সুন্দর মতো ওকে গ্রাম থেকে তাড়ায় দেন। গেল। এরপর তোমার আসি পরবর্তীতে খালেক ব্যাপারী ও আমেনা বিবির তালাক। খালেক ব্যাপারী ও আমেনা বিবির তালাক। খালেক ব্যাপারীর 2 বউ, আমেনা বিবি আর তানু বিবি। ওরে বাবা। তো যাই হোক, আমেনা বিবি আর তানু বিবি। আচ্ছা, বাই দ্য স্টুডেন্ট, আমরা এই 9 নাম্বারের পরে আর একটা গল্প আছে, তারপর বেসিক্যালি আমাদের উপন্যাসটা শেষ। 1 থেকে 8 পর্যন্ত আমরা যতগুলো গল্প পড়ছি সবগুলো গল্পকে আমরা বুঝতে পারছি? কারো কোনো সমস্যা আছে? 1 থেকে 8 পর্যন্ত যতগুলো গল্প আমরা পড়লাম, দেখা করলাম, সবগুলোকে আমরা বুঝতে পারছি? কারো কোনো সমস্যা আছে? ওকে, আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ, সবাই তাহলে মোটামুটি ক্লিয়ার। এবার তাহলে আমাদের যে 9 নাম্বার টপিকটা রয়েছে, আমাদের 9 নাম্বার টপিকটা হলো গিয়ে শুরু করি। এইটা খুবই একটা হৃদয় বিদারক কাহিনী, বাট মজার বিষয়। আমেনা বিবি খালেক ব্যাপারীর প্রথম পক্ষের বউ, তো ভালো কথা, বাট এই মহিলার মানে গর্ভ ধারণ করতে পারে না, বাচ্চা হয় না। বাট খালেক ব্যাপারীর দ্বিতীয় পক্ষের বউ তানু বিবি কিভাবে জানি প্রত্যেক বছর একটা করে বাচ্চা জন্ম দিচ্ছে। তো স্বাভাবিকভাবে আমেনা বিবির খারাপ লাগে যে তানু বিবি প্রত্যেক বছর বাচ্চা জন্ম দিচ্ছে, আর এদিকে হচ্ছে আমি জন্ম দিতে পারতেছি না, আমার নিজের একটা আপন বাচ্চা দরকার। তো ভালো কথা। এরপর তোমার হচ্ছে এই জিনিসটা হয়, আমাদের যে খালেক ব্যাপারী রয়েছে, খালেক ব্যাপারীকে গিয়ে আমেনা বিবি বলে
আমেনা বিবি বলে যে দেখো আমাদের তো হচ্ছে গিয়ে সংসারে হলে বাচ্চা আসতেছে না, তো আমার আসলে হলো বাচ্চা পাওয়ার জন্য খুব ক্রেভ করতেছি, আমার একটা আর্জি আছে। খালেক ব্যাপারী বলছে বলো কি তোমার আর্জি শুনি। তখন খালেক ব্যাপারীকে বলতেছে দেখো পাশের গ্রামে তো আওয়ালপুরের পীর আছে, আওয়ালপুরের পীর তো হচ্ছে ভালো পানি পড়া দেয়, একটু যদি আমার ওই পানি পড়াটা আইন না দিতা, আমি তাহলে ওই পানি পড়াটা হচ্ছে গিয়ে তোমার খেয়ে দেখি কি হয়। তো খালেক ব্যাপারী তাকায় পড়ে আছে, বউ বলছে বউয়ের কথাও ফেলতে পারতেছি না, আবার হচ্ছে তোমার আওয়ালপুরের পীরের কাছে যাও, তাহলে মজিদ কি বলবে। তো সবকিছু হলো মিলে খালেক ব্যাপারী চিন্তা ভাবনা করে খালেক ব্যাপারী হুট করে পাইলো কিউরেকা। কিউরেকা আমার কাছে খালেক ব্যাপারীর বাড়িতে একটা লোক থাকতো, লোকটার নাম হচ্ছিল তোমার ঢলা মিয়া। খালেক ব্যাপারী হচ্ছে কি ওই মোহাম্মদনগর গ্রামের বিজনেসম্যান বা হইলো কি মাতব্বর। ঢলা মিয়া থাকতো খালেক ব্যাপারীর বাড়িতে। সেই খালেক ব্যাপারীর বাড়ির যে ধলা মিয়া রয়েছে, ধলা মিয়াকে ডাকলো। ধলা মিয়া হচ্ছে তানু বিবি আছে না, খালেক ব্যাপারীর দ্বিতীয় পক্ষের বউ, ওই দ্বিতীয় পক্ষের বউয়ের ভাই। ধলা মিয়াকে ডাকছে, দেখো ধলা মিয়া, খালেক ব্যাপারী বলতেছে দাঁড়াও এক সেকেন্ড একটু পানি খেয়ে নি। ধলা মিয়ার বিষয়টা বলার সময় একটু পানি খেতে হয়। তন্নি দেখি একটু পর পর ফারহানকে ডাকতেছে, ঘটনা কি? আচ্ছা, সো যাই হোক, আমাদের যে হলো কি বলে তাহলে খালেক ব্যাপারী আছে, ধলা মিয়াকে ডাকছে। সবাই একটু মনোযোগ দিয়ে হলো কি শোনো, একটু মনোযোগ দিয়ে শোনো। খালেক ব্যাপারী ধলা মিয়াকে ডেকে বলতেছে ধলা মিয়া শোনো, তোমার একটা কাম করতে হবে। ধলা মিয়া বলতেছে কি কাজ করতে হবে আবার? তখন বলতেছে দেখো আমার হচ্ছে কি একটু আওয়ালপুরের পিঠ থেকে পানি পড়া লাগবে, তুমি হচ্ছে একদম রাত্রেবেলা ওই আওয়ালপুরের পীরের গ্রামে যাবা, গ্রামে যায় আমার পরিচয় টরিচয় দিবা না, বলবা যে তোমার কোনো কারণ হচ্ছে পানি লাগবে এবং হচ্ছে ওই পানিটা হলো নিয়ে আসবা। কিসের পানি পড়া লাগবে? পানি পড়াটা হচ্ছে কি তোমার একজন হলো বাচ্চা হইতেছে না, সেই জন্য হলো কি বিশেষ পানি পড়া লাগবে। তো ধলা মিয়া বলতেছে যে কেন মসজিদের কাছে যান তাই লিখতে হয়। তখন বলতেছে দেখো যা বলি ওটাই করো, মন দিয়া ওইটা করো, আমি যা বলি ওটার বাইরে কিছু করো না, তোমরা যেটা বলছো ওটাই করো। তুমি হচ্ছে ওই আওয়ালপুরের পীরের বাড়িতে যাবা, নিজের কোনো পরিচয় দিবা না, পরিচয় না দিয়া তুমি হলো পানি পড়া নিয়ে আসবা। এখন ধলা মিয়ার মাথায় হাত, ধলা মিয়া ভাবতেছে আবার এই খালেক ব্যাপারীটা বলছে তুমি যাও, চিন্তা করো না, তোমারটা আমি দেখবো, তোমার আমি টাকা পয়সা দিব না, একটু যাও যাও যাও। ধলা মিয়া বলতেছে মনে মনে বলতেছে যে ভাই আমি গেলাম, বাট আমি যে রাত্রেবেলা মোহাম্মদনগর গ্রাম থেকে আওয়ালপুরের গ্রামে যাব, ওই যে তোমার রাস্তার মধ্যে তো বিশাল একটা তেঁতুল গাছ আছে, তেঁতুল গাছ তো পেতনি থাকে, হাই হাই পেতনি যদি আমার ঘাটটা মটকায় দেয় তখন আমার কি হবে? ভয় পেয়েছে। তো সে অনেকক্ষণ ধরে চুপচাপ শুয়ে ভাবতেছে কি করা যায় কি করা যায় কি করা যায়। সাডেনলি মনে হলো ইউরেকা, এবার তাহলে একটা উপায় আছে। ধলা মিয়া গেছে মসজিদের বাসায়, মসজিদে বলছে কি গো ধলা মিয়া তুমি এখানে কি করো? মসজিদ বলছে মসজিদ এরা বলছে, বলার পর ধলা মিয়া বলছে আরে ব্রো, ব্রো বলে নাই, বলছে আরে মসজিদ ভাই একটা কথা তোমার সাথে বলতে আসলাম। মসজিদ বলছে কি কথা বলো? খালেক ব্যাপারী পাঠাইছে, কিছু লাগবো? তখন ধলা মিয়া বলতেছে না আসলে খালেক ব্যাপারী তো আমারে তোমার কাছে পাঠাই নাই, আমারে পাঠাইছিল আওয়ালপুরের পীরের কাছে, কিন্তু আমি ভাবলাম কাজটা আসলে তুমিই করো। মসজিদ তখন হচ্ছে আস্তে আস্তে ওর চাপা এরকম শক্ত হচ্ছে। কি বলছে খালেক ব্যাপারী বলো তো? তখন মসজিদ তখন হলো ধলা মিয়া বলতেছেন আরে হয়েছে কি, ওই খালেক ব্যাপারী যে প্রথম বউ আছে আমিনা বিবি, তার হচ্ছে বাচ্চা হইতেছে না, এই জন্য হইলো পানি পড়া লাগবে, তো আমাদের হইলো কেউ বললো ওই গ্রামে যে পানি পড়া আনতে। আরে শোনো অত ঘটনা করা লাভ নাই, একটা কাজ করি, আমি যে তোমার ঘটনাটা বলছি বুঝলা যাও, ধরে নিবা আমি তোমার কাছে আসি নাই, আমি তোমার এই ধরনের কিছুই হইলো কেউ বলি নাই, তুমি এই যে পানি নিয়ে আসি পানি নাও, তুমি পানিটারে ফু দিয়া দাও, পানি পড়া দিয়া দাও, এরপর আমি যাই, আমি যে বলবো এই যে আপনার পানি, পানি নেন, এমন বলবো এই পানি পড়া দিচ্ছে আওয়ালপুরের কথাটা তোমার আমার মধ্যেও থাকবে, আর তোমারটা আমি দেখবো না, তোমার কিছু টাকা পয়সা দিয়ে
সেট করে দেবো, সমস্যা নেই। মজিদের মেজাজ পায়ের থেকে তর 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 করে মাথায় উঠতেছে। মজিদ তখন এক বাক্যে বলল, আমি পানি পড়া দেব না। যার কাছ থেকে পানি পড়া আনতে বলছে তুমি তার কাছ থেকেই আনো, আমার কাছে কেন আসছো? ধলা মিয়ার তো কলিজা বাইরে হাতে চলে আসছে। ধলা মিয়া ভাবছে মজিদের টাকা পয়সার হচ্ছে গিয়ে তোমার এই হিন দিলে মজিদ সুন্দর মতো হচ্ছে মানে দিয়ে দিবে। মজিদ তো দিল না। তখন হচ্ছে কি তোমার ধলা মিয়া হলো বলতেছেন, আরে কথাটা তো তোমার আমার মধ্যেই থাকবে, তুমি হচ্ছে এই টাকাটা নাও, টাকাটা নিয়ে পানি পড়া দাও। মজিদ বল, তোমাকে যেখান থেকে আনতে বলছে সেখানে যাও, আমার কাছে আসছো কেন? সো ধলা মিয়া কিন্তু একদম প্যারা ট্যারা খেয়ে চলে গেল হচ্ছে গিয়ে তোমার মসজিদের সাথে, মানে খালেক ব্যাপারীর বাড়িতে গেছে। খালেক ব্যাপারীর বাড়িতে যে মসজিদ ধলা মিয়া খালি উঠছে আর পিছন থেকে হাঁক দিছে, কি গো খালেক ব্যাপারী, কোথায় আছো তুমি? আমি মসজিদ। মসজিদ আসছে খালেক ব্যাপারীর বাসায়। তো খালেক ব্যাপারী প্যারা খেয়ে গেছে, ধলা মিয়া তো নাই, ও তো আকাশ উড়ে গেছে যে হাই হাই আমার তো দিবে এবার ছেঁচা। তো যাই হোক, সবকিছু এলো মিলে দেখা যায় যে আমাদের মসজিদ নানান কথাবার্তা হুট করে খালেক ব্যাপারীকে জিজ্ঞেস করে, তা তোমার বিবিল্লার কাছে তুমি পানি পড়া আনতে বলছে লাওয়ালপুরের পীর, সেই পানি কি খাইছে? পানি খায়া কি তার বাচ্চা হইছে? খালেক ব্যাপারী, ও তুমি এটা জানা কি হবে? খালেক ব্যাপারী ফার্স্টে ভাবছিল সে হলো ডিনাই করবে, বাট এই আল্লাহর বান্দা ডিনাই করে না। ডিনাই না করে রাদার সে বলেন, আরে বইলেন না, মাইয়া মানুষ কত কিছু কয়, আবদার করছিল তাই আনতে বলছিলাম, এটাই আর কি, কিছু মনে করেন না। মজিদ বলে, মাইয়া মানুষ কত কিছু কয়, তুমি যখন এটা বুঝো তাহলে তুমি তার কথায় নাচো কেন? নিজের মতো করে চলতে পারো না? তুমি না পুরুষ মানুষ? খালেক ব্যাপারী তো লক। তো বিভিন্ন কথাবার্তা পরে হলো গিয়ে মজিদ হলো সুরাহা দেয় যে ঠিক আছে, আমেনা বিবিরে বলবা একদিন সারাদিন রোজা রাখতে, সেহরি না খেয়ে সারাদিন হচ্ছে কোরআন শরীফ পাঠ করবে, সন্ধ্যার সময় আমার মাজারে আসবে, মাজারে এসে মাজারটাকে চক্কর দিবে, চক্কর দিয়ে যদি পেটে ব্যথা শুরু হয় তাহলে হলো গিয়ে বুঝবো হলো গিয়ে তোমার বেরি পড়ছে, বেরি ছুটাইতে হবে। বেরি মানে হচ্ছে গিয়ে তোমার বাধা, বন্ধন, যেটার কারণ হচ্ছে মানুষের বাচ্চা হচ্ছে না, এরকম হলো গিয়ে একটা অবস্থা। তো যাই হোক, স্বাভাবিকভাবে হচ্ছে আমেনা বিবি যায়। আমেনা বিবি পালকিতে করে মসজিদের বাড়িতে যায়। তো মসজিদের বাড়িতে যখন যায়, পালকি নামানোর পরে পালকি থেকে নামার সময় আমেনা বিবি শাড়ি পরানো ছিল, শাড়িটা একটু উপরে উঠে যায়, হাঁটুর নিচেই থাকে আবার একটু উপরে উঠে যায়। তখন আমেনা বিবির ফর্সা মসৃণ পা দেখে আমাদের মসজিদের আমেনা বিবিকে ভালো লেগে যায়। হ্যাঁ, আমেনা বিবিকে মসজিদে ভালো লাগছে, ওর হাসুনির মারও ভালো লাগছে, ওর আমেনা বিবিরও ভালো লাগছে। তো যাই হোক, আমেনা বিবিকে হলো গিয়ে আমেনা বিবিকে মসজিদ পছন্দ করে ফেলে এবং এক পর্যায়ে মসজিদ নিজেকে নিয়ন্ত্রণ করে এবং নিয়ন্ত্রণ করে সে হচ্ছে গিয়ে ঠিক করে যে আমেনা বিবিকে সে শাস্তি দিবে। এবং আমেনা বিবি তার মসজিদে মাজারকে কেন্দ্র করে ঘুরতে থাকে, ঘুরতে 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 এক পর্যায়ে সে মাথা ঘুরে পড়ে যায় এবং মসজিদ বলে এই মহিলার ভিতরে সমস্যা আছে, খালেক ব্যাপারী তুমি ওরে এক্ষুনি দাঁড়ানোর উপরে তালাক দাও। এবং খালেক ব্যাপারী মসজিদের কথা প্রকাশ করে আমেনা বিবিকে তালাক দিয়ে দেয় এবং এর মাধ্যমে খালেক ব্যাপারী ও আমেনা বিবির তালাকের যে কার্যটা সম্পন্ন হয়। বুঝতে পারছি আমরা সবাই আমরা বুঝতে পারছি? কারো কোনো ডাউট আছে? আচ্ছা, সো আই গেস সবাই হইল কি ক্লিয়ার। এরপর আসে আমাদের লাস্ট দুটা পয়েন্ট, এর মাধ্যমে আমাদের উপন্যাসটা শেষ হয়ে যাবে। এন্ড 10 নম্বর যেটা, জমিলা ও মসজিদের হইল কি বিয়ে। মসজিদের তো নানান সময় নানান জনটা ভালো লাগে, সো অ্যাপারেন্টলি সে জমিলাকে বিয়ে করে। জমিলা পরে একদিন হচ্ছে বলে যে প্রথম দিন যখন তানিরে দেখছিলাম ভাবছিলাম তানি দুলার বাপ, তানি দুলার বাপ মানে সে হচ্ছে গিয়ে দুলা বা জামাইয়ের, নতুন জামাইয়ের বাবা। বুঝতে পারছো? সে হচ্ছে নতুন জামাইয়ের বাবা, এরকম একটা জিনিস হলো জমিলা ভাবছিল। জমিলা খুবই চঞ্চল থাকে। জমিলা হচ্ছে ইয়ার মতো কি বলে, আমাদের যে মসজিদ রয়েছে মসজিদের কথা মতো চলে না, সবকিছু মিলে জমিলা হলে খুবই বিরক্ত, মসজিদে খুবই বিরক্ত। এবং একদিন জমিলাকে মসজিদ বকা দিচ্ছিল, সে সময় জমিলা মসজিদের মুখের উপরে থুতু দেয় এবং থুতু দেবার পরে মসজিদ খুব চেতে যায়। এরপর জমিলাকে হচ্ছে গিয়ে বলে তোমার শাস্তি 40 রাকাত নামাজ পড়া সারাদিন এবং নামাজ পড়তেই থাকতে হবে এবং রোজা রাখতে হবে।
তো যাই হোক জমিলা সে শাস্তি মেনে নেয়, শাস্তি মেনে নিয়ে সে তার মতো হইলো নামাজ আদায় করতে থাকে। নামাজ আদায় করতে করতে এক পর্যায়ে সে জায়নামাজি ঘুমায় যায়। জায়নামাজি ঘুমায় যাওয়ার পরে মজিদ যখন সেটা দেখে, তাকে মেরে ধরে টেনে হেঁচড়ে মাজারের সঙ্গে বেঁধে রাখে। এবং ওই রাতে প্রচুর ঝড় বৃষ্টি শুরু হয়, যে ঝড় বৃষ্টির কারণে পুরো গ্রামের যাবতীয় শস্য নষ্ট হয়ে যায়। মজিদ কিছুতেই সে থামাইতে পারে না। ঝড় বৃষ্টি থামার পরে সে যখন মাজার ঘরে যায় জমিলাকে আনার জন্য, তখন গিয়ে দেখে জমিলা হচ্ছে কি শুয়ে আছে, মানে সেন্সলেস হয়ে আছে, এবং তার পাটা মাজারের উপরে রাখা। এর মধ্য দিয়ে আসলে মজিদের যে পতনের বিষয়টা, সে পতনের বিষয়টা আমরা আসলে দেখতে পারি। কারোর কি কোনো সমস্যা রয়েছে স্টুডেন্টস? স্টুডেন্টস তোমাদের কারোর কোনো সমস্যা আছে এই টপিকে? যেটা হলো কি বুঝালাম, এটা কি হচ্ছে কি আমরা বুঝেছি। উপন্যাসের নাম লাল ছালু রাখা হয়েছে কেন? যে মাজারটা মুদাসসির পীরের মাজার, ওটাকে তোমার একটা লাল ছালু কাপড় দিয়ে আবৃত করা হয়েছিল, তাই এটার নাম হচ্ছে তোমার লাল ছালু। ওকে স্টুডেন্টস, আমরা কিন্তু খুবই শর্টলি আজকের যে ক্লাস রয়েছে ক্লাসটাতে কিন্তু পুরো উপন্যাসটা সামারাইজ করছি। এটা ডিটেইলড তোমার 6 ঘন্টা 5.5 ঘন্টার ক্লাস আমরা নিয়েছি আমাদের পেইড ব্যাচে। সেই ক্লাসগুলো পাওয়ার জন্য কিন্তু আমাদের পেইড ব্যাচে এনরোল করতে হয়। কি হয় পেইড ব্যাচে এনরোল করবা? আসলে তোমাদেরকে দেখাই দিই। তোমরা ফার্স্টলি যে কোনো একটা সার্চ বারে আসবা, সার্চ বারে এসে 10ms লিখে সার্চ দিবা। লেখার পরে দেখবা যে এই ওয়েবসাইটে চলে আসছে, এই ওয়েবসাইটে চলে আসবা। ওয়েবসাইটে আসার পরে তোমরা হচ্ছে কি কোন ব্যাচ? এইচএসসি 27 ব্যাচ, তাই না? দেখো এই যে এইচএসসি 27 ব্যাচ, এখানে তোমরা হলো ক্লিক করবা। ক্লিক করার পরে দেখো যাবতীয় যে কোর্সেস গুলো রয়েছে সেই কোর্সেস গুলো কিন্তু এখানে হলো আমাদের চলে আসতেছে। তো দেখো এখানে বাংলা, ইংলিশ, আইসিটি অন্যান্য গুলো রয়েছে। আমার কোনটা লাগবে? আমার হচ্ছে বাংলাটা লাগবে শুধু। তো এটার জন্য আমি এখানে এসে এইচএসসি 27 লিখে সার্চ করব। ঠিক আছে, আমরা তোমাদের যে ব্যাচটা রয়েছে সে ব্যাচটা লিখে হলো সার্চ করব। সার্চ করার পর দেখো যাবতীয় যে কোর্স গুলো রয়েছে সবগুলা কোর্স কিন্তু এখানে আসলে চলে আসছে। এই যে আচ্ছা সরি, ওকে, যাবতীয় কোর্স গুলোকে চলে আসছে। আমরা হচ্ছে দাঁড়াও, আমাদের এই যে বাংলা, এই হলো আমাদের বাংলা কোর্সটা। সাপোজ তুমি আমাদের যে বাংলা কোর্সে কিনতে চাও, তো বাংলা কোর্স হলোকে ঢুকবা। ঢোকার পরে দেখবা এই যে এখানে আমার আর ফারহান সাকিব ভাইয়ের কিছু ফ্রি ক্লাসেস দেওয়া রয়েছে, ক্লাসেস গুলো চাইলে দেখতে পারো, ইত্যাদি ইত্যাদি নানান রকম বিষয় এখানে রয়েছে। এখন আমাদের কি করতে হবে? কোর্স হলোকে পারচেজ করতে হবে। কোর্সে পারচেজ করার জন্য আমরা যে কাজটা হলোকে করব, আমরা এখানে কোর্সটি কিনুন যে অপশনটা রয়েছে, এই কোর্সটি কিনুন অপশনে হচ্ছে যাব। যাওয়ার পরে হচ্ছে আমরা এগিয়ে যান দিব। এগিয়ে যান দেওয়ার পরে এই যে এইখানে হলো গিয়ে দেখো আমাদের কোর্সের প্রাইস টাইস সব হলো দেওয়া আছে। 3000 টাকার কোর্স। এখন 3000 টাকার কোর্স যদি বেশি লাগতেছে, আসলে আমরা প্রোমো কোড হলো কি যোগ করি। প্রোমো কোডটা কি? ফারসিম এইচএসসি 27। এটা দেওয়ার পর সাথে সাথে তুমি 1000 টাকার ডিসকাউন্ট পেয়ে যাবা। ডিসকাউন্ট পেলেই তোমরা কিন্তু মাত্র 2000 টাকায় আমাদের যে কোর্সটা রয়েছে এই কোর্সটা হচ্ছে তোমরা এনরোল করতে পারবা। তার মানে বুঝতেই পারতেছো তোমরা যারা যারা আমাদের এই প্রোমো কোডটা ইউজ করে হলো আমাদের কোর্সে এনরোল করবা ফারসিম এইচএস 27, তারা কিন্তু 1000 টাকা একটা বিশাল ডিসকাউন্ট পেয়ে যাবা। সো দ্যাটস ইট, মোটামুটি হচ্ছে এতটুকুই। কারোর আছে ক্লাস থেকে কোনো প্রশ্ন ছিল? দেখো পুরা যে উপন্যাসটা রয়েছে পুরো উপন্যাসটা কিন্তু আমাদের এখানে দেওয়া আছে, এবং আমরা যখন মূল ক্লাস হয়ে নিয়েছিলাম সেই মূল ক্লাসের মধ্যেও কিন্তু আমরা এই জিনিসগুলো পড়িয়েছি। ঠিক আছে, সো তোমরা যারা যারা আসবা মূল ক্লাস হিসেবে কিন্তু এগুলো পেয়ে যাবা। ঠিক আছে, তোমরা অনেক লেখা পোল চাচ্ছ, তোমাদের সবাইকে খুশি করার জন্য আমি একটা পোল দিচ্ছি। ওকে, পোল দিলাম, সে পোলে আনসার দাও। মসজিদের আগে গ্রামের নাম উল্লেখ করা নাই, সো এখানে বলা যাচ্ছে না। হ্যাঁ, যারা ভর্তি হচ্ছে তারা তো হয়েছই, যারা হও নাই তাদের জন্য বলছি। আচ্ছা, ওভারঅল আজকের ক্লাসে কেমন লাগছে তোমাদের?
সবাই এটার অ্যান্সারটা দাও। ওকে, ডান। তো আমি একটু দেখি সবাই হলে অ্যান্সারটা দিয়ে দিয়েছো। সঠিক উত্তরটা দেখি। সঠিক উত্তরটা হচ্ছে কি তোমার সাপের মতো। আমি একটু তোমার আগুনের মতো কেন কারা অনেকে বলতেছে দেখলাম। আমি একটু তোমার এটার যে আচ্ছা হ্যাঁ, তোমাদের লিডার বোর্ডটা আমি পাবলিশ করে দিলাম। এক সেকেন্ড। আচ্ছা আমি তোমাদের র্যাঙ্কটা আসলে পড়তে চাচ্ছিলাম। আচ্ছা ওকে, এই তো র্যাঙ্কটা হলো কি পেয়ে গেছি। র্যাঙ্কটা হচ্ছে কি পড়ি। দশম স্থান অর্জন করেছে তন্নি, 9th হয়েছে মিম, 8th হয়েছে শিখা, 7th হয়েছে রোশনি, 6th হয়েছে অরূপ, 5th হয়েছে আফিয়া, 4th হয়েছে লামিয়া, 3rd হয়েছে সনজিদা, 2nd হয়েছে মাহাদি এন্ড ফার্স্ট হয়েছে মেঘা। ওকে, কংগ্রেস স্টুডেন্ট। সো বেসিক্যালি তোমাদের কিন্তু আজকের যে ক্লাসটা শেষ। সো কারো কোনো প্রশ্ন আছে আজকের ক্লাস নিয়ে? আর রেকর্ড আসলে ডেমো ক্লাসের রেকর্ড ক্লাস দেওয়ার কোনো সিস্টেম নাই রাসেল। তুমি চাইলে আমাদের কোর্সটায় ভর্তি হয়ে যাও। কোর্সে ভর্তি হওয়ার সময় তুমি দাঁড়াও রাসেল, তুমি চাইলে আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও। কোর্সে ভর্তি হওয়ার সময় এই যে তোমার প্রোমো কোডটা রয়েছে পারসিম এইচএসসি 27, এই প্রোমো কোডটা ইউজ করো। প্রোমো কোডটা ইউজ করলে তুমি 1000 টাকা হলো ছাড় পেয়ে যাবা মাত্র 2000 টাকায়। মাত্র 2000 টাকায় তুমি আমাদের কোর্সে ভর্তি হইতে পারবা, ঠিক আছে? সো এই কাজটা করো রাসেল, তোমার জন্য এটা সবচেয়ে বেশি বেটার হবে। ঠিক আছে, ডান। সো স্টুডেন্টস, কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ক্লাসটা কেমন লেগেছে সেটা জানিয়ে আমাদের হলো গিয়ে এসএসসি 27 স্টার স্টুডেন্টস এমএস এই গ্রুপে হলো গিয়ে একটা পোস্ট দিও। এন্ড হচ্ছে কি ইনশাআল্লাহ সেই পোস্টের কমেন্ট সেকশনে আমার সাথে কথাবার্তা হবে। তাহলে যেহেতু মোটামুটি হচ্ছে কি সবাই হলো গিয়ে ক্লিয়ার, আমরা যদি হলো একটা কাজ করি, আমাদের যে আজকের ক্লাসটা রয়েছে, আজকের ক্লাসটা হচ্ছে কি আমরা এখানে হলো গিয়ে শেষ করব। দেখা হবে ইনশাআল্লাহ পেইড ব্যাচের ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।